নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে নাগপুরের শান্ত ধানতলির এক প্রাসাদোপম বাংলোয় বাস করতেন এক সাধারণ মা, ললিতা পাটিলের কাছে। সারা জীবন নিজের রক্ত জল করে ছেলে, বৌমা, নাতি-নাতনিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু একদিন ফোনের ওপার থেকে এলো নির্মম কথা, মা, আমরা চলে গেছি, বলতে ভুলে গেছি। তারপর সেই ভালোবাসার মা যখন জেগে উঠলেন, তখন শুরু হলো এক অবিস্মরণীয় প্রতিশোধের গল্প, যার শুনলে আপনার রক্ত গরম হয়ে উঠবে। নাগপুর শহরের এক অপূর্ব পবিত্র ও মায়াময় শান্ত দুপুরবেলা ধানতলির সেই সরু সরু গলিপথগুলোতে সাধারণত বিকেল ঘনিয়ে আসার সাথে সাথে এক রহস্যময় গভীর নিস্তব্ধতা নেমে আসে, যেন পুরো পৃথিবী থেমে গিয়ে শুধু প্রকৃতির নিজস্ব সুর শোনায়। কিন্তু আজকের সেই নিস্তব্ধতা ছিল একেবারেই ভিন্ন রকম, কিছুটা অস্বস্তিকর, যেন কোনো অদৃশ্য অশনি সংকেতের আভাস বয়ে আনছিল বাতাসে। বিজয় পাটিলদের সেই পুরনো প্রশস্ত এবং পাথুরে প্রাসাদের মতো বাংলোয় আজ শুধু দেওয়ালের প্রাচীন ঘড়ির টিক 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 শব্দই প্রতিধ্বনিত হচ্ছিল। চারপাশের শিউলি ফুলের রাশি আঙিনায় ঝরে পড়েছিল, আর তার মৃদু মিষ্টি সুবাস সারা ঘরে ছড়িয়ে পড়ছিল এক অদ্ভুত মোহময় আবেশে। ৬৮ বছরের ললিতা পাটিল এই মাত্র তুলসী পূজা সেরে এবং দুপুরের খাওয়া শেষ করে সোফায় এসে বসেছিলেন। তার পরনে ছিল বরাবরের মতো একটা সাধারণ কিন্তু পরিপাটি করে ইস্ত্রি করা সুতির শাড়ি, কপালে স্পষ্ট সিঁদুরের টিপ, আর মুখে এক অদ্ভুত সাত্ত্বিক প্রশান্তি। ললিতাবাই চায়ের কাপ হাতে নিলেন। আদা আর লেমন গ্রাসের সেই সুগন্ধ তার নাকে এলো। কালকেই তিনি নাতিনাতনিদের জন্য, আর্য আর আদিতির জন্য বেসনের লাড্ডু তৈরি করেছিলেন। আগামী রবিবার বিক্রম আর নিহারিকা বাচ্চাদের নিয়ে আসবে, তখন তাদের ডাবায় ভরে দেবেন। এই কথা ভাবতে ভাবতেই তার পাশে রাখা মোবাইলের রিং বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল বিক্রম। ললিতাবাইয়ের মুখে হঠাৎ হাজারো প্রদীপের আলো জ্বলে উঠল। মা তো দিনে অন্তত একবার ছেলে বা নাতিদের গলা না শুনলে তার শান্ত হতো না। তিনি তড়িঘড়ি করে চায়ের কাপটা পিরিচে রাখলেন আর মুখে এক হাসি মেশানো বাৎসল্য নিয়ে ফোনটা তুললেন। হ্যালো বিক্রম, কেমন আছিস রে বাবা? ললিতাবাইয়ের গলার সেই আর্দ্রতা, সেই মায়া একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাচ্চারা কোথায়? আর্যের স্কুল ছুটি হয়ে গেছে না এখন? আর আদিতি কি করছে? রবিবার আসছো তো তোমরা খেতে? আমি বাচ্চাদের পছন্দের লাড্ডু করে রেখেছি। কিন্তু ওপাশ থেকে আসা স্বর ললিতাবাইয়ের এই আদুরে প্রশ্নের যোগ্য ছিল না। সেটা ছিল ভীষণ শুকনো, রুক্ষ, আর যেন কোনো একটা বড় ফাঁকা জায়গা থেকে প্রতিধ্বনিত হয়ে আসছে। তাতে না ছিল মায়ার ছোঁয়া, না ছিল মায়ের সাথে কথা বলার টান। মা, আমি একটু ব্যস্ত আছি, একটা কথা বলার ছিল। বিক্রমের গলার যন্ত্রের মতো শোনাল। ললিতাবাইয়ের বুকটা হঠাৎ কেঁপে উঠল। কি হয়েছে রে বাবা, সব ঠিক আছে তো? বাচ্চারা অসুস্থ নয় তো? তার গলা এক মুহূর্তেই চিন্তায় ডুবে গেল। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা ছিল, শুধু কোনো ভারী জিনিস সরানোর বা টেপ আটকানোর খড়খড়ে শব্দ আসছিল। আর তারপর বিক্রম অত্যন্ত নির্বিকারভাবে, যেন রোজগার কোনো সাধারণ কথা বলছে এমনভাবে বলল, না, কেউ অসুস্থ নেই। আমরা নাগপুরের বাড়ি ছেড়ে দিয়েছি পাকাপাকিভাবে। আমরা চেন্নাইয়ে শিফট হয়ে গেছি। ললিতাবাইয়ের মনে হলো তার কান তাকে ধোঁকা দিচ্ছে। নাগপুর থেকে পাকাপাকিভাবে শিফট? হাজার হাজার কিলোমিটার দূরে চেন্নাইয়ে? তার হাতের ফোনটা কাঁপতে শুরু করল। কিন্তু কিন্তু কখন? আর আমাকে কেন কিছু বললি না তুই? আরে, এত বড় একটা সিদ্ধান্ত! ও মা, গত সপ্তাহেই তো আমরা এখানে এসেছি। বিক্রমের গলায় এখন এক ধরনের বিরক্তি দেখা দিল, যেন মা প্রশ্ন করে কোনো বড় অপরাধ করে ফেলেছেন। নেহারিকার অফিস থেকে এখানে ট্রান্সফার হয়েছে, ওর প্রমোশন হয়েছে। আমারও এখানে একটা বড় কোম্পানিতে ভালো সুযোগ মিলেছে। সবকিছু খুব হঠাৎ করে ঠিক হলো। বাচ্চাদের স্কুলের সার্টিফিকেট তোলা, বাড়ি খালি করা, প্যাকার্স অ্যান্ড মুভার্স ঠিক করা, এই সবকিছুতে আমি এত ব্যস্ত ছিলাম যে তোমাকে বলতে ভুলে গেছিলাম আমি। ভাবুন একবার, জন্মদাত্রী মাকে কেউ এভাবে কিভাবে ভুলে যেতে পারে? নাকি এর পেছনে ছেলে আর পুত্রবধূর অন্য কোনো ভয়ঙ্কর চক্রান্ত ছিল? ললিতাবাই এখন কি করবেন? তিনি কি বরাবরের মতো কান্নাকাটি করবেন, নাকি সেই কৃতঘ্ন ছেলেকে এমন কোনো শিক্ষা দেবেন যা সে স্বপ্নেও ভাবেনি? এটি দেখার আগে আপনারা এই ভিডিওটি কোন গ্রাম বা শহর থেকে দেখছেন তা কমেন্টে জানান। আর যদি মায়ের এই অপমান দেখে আপনাদের রাগ হয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, কারণ এই গল্পের পরবর্তী অংশ আপনার কল্পনার বাইরে হতে চলেছে। ভুলে গেছি, এই একটা শব্দ ললিতামাইয়ের বুকে কোনো লাল টকটকে বরম লোহার শলাকার মতো বিঁধল।
জন্মদাত্রীকে, যিনি নিজের রক্ত জল করে তাকে বড় করেছেন, তাকে বাড়ি ছেড়ে 1000 মাইল দূরে যাবার সময় ছেলে ভুলে গেল। কেউ নিজের পুরনো শার্ট ভুলে যায়, কোনো পুরনো ছাতা ভুলে যায়, কিন্তু জন্মদাত্রী মা, তাকে কেউ কিভাবে ভুলে যেতে পারে? তার গলা ধরে এলো, শব্দগুলো ঠোঁটেই জমে গেল। কিন্তু বিক্রম, আর্য আর আদিতি, ওরা অন্তত একবার দেখা করতেও এলো না। বাবা, ওরা যাওয়ার সময় আমার গলা জড়িয়ে ধরে কাঁদত না রে? ওদের তো আমাকে ছাড়া চলে না, আর তোমরা ওদের দিদাকে শেষবার জড়িয়ে পর্যন্ত ধরতে দিলে না। ললিতাবাইয়ের চোখ থেকে এখন অশ্রুধারা বইতে শুরু করল। তার গলা কাঁপছিল, কান্নার দমক চাপতে চাপতে তার বুক ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে এক অত্যন্ত কর্কশ, রুক্ষ আর কানে বিঁধছে এমন কণ্ঠস্বর এলো। নিহারিকার গলা। বিক্রম, প্লিজ তাড়াতাড়ি ফোন রাখো। নিহারিকা পেছন থেকে চিৎকার করছিল। তার গলার বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না, ছিল শুধু ঘৃণা আর এক ধরনের ঔদ্ধত্য। ওদের বলতে ভুলে গেছি, তাতে কি এমন আকাশ ভেঙে পড়েছে? এখন শুরু হবে ওনার কান্নাকাটি আর ইমোশনাল ব্ল্যাকমেলিং। ওনার নাতি, ওনার নাতনি বলে 1 ঘন্টা বকবক করবেন। ওনাকে বলে দাও আমরা এখানে খুব সুখে আছি, আর আমাদের কাছে ওনার এই সেকেলে নাটকের জন্য সময় নেই। ট্রান্সপোর্টের লোকগুলো দাঁড়িয়ে আছে, ওদের টাকা কে দেবে? ফোন কাট করো তাড়াতাড়ি। নিহারিকার সেই শব্দগুলো যেন ললিতাবাইয়ের খোলা ক্ষতে নুন ছেটানোর মতো ছিল। যে পুত্রবধূর আবদার মেটাতে ললিতাবাই নিজেকে ভুলে গিয়েছিলেন, সেই আজ এত নির্লজ্জভাবে কথা বলছিল। মা, শুনলে তো? বিক্রম তাড়াহুড়ো করে বলল। নিহারিকা যা বলছে সেরকমই আমার কাজ আছে। বাচ্চারা নতুন বাড়িতে অ্যাডজাস্ট করছে। আমি তোমাকে পরে কখনো ভিডিও কল করব। এখন রাখি, বাই। ক্লিক। ফোন কেটে গেল। ললিতাবাইয়ের হাত থেকে সেই ফোন ছিটকে সোফায় পড়ল। তার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। হাতের চায়ের কাপটা কেঁপে পিরিচে পড়ে গেল। গরম চা তার শাড়িতে চলকে পড়ল, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল ছিল না। শারীরিক যন্ত্রণা সেই মানসিক বেদনার কাছে নগণ্য ছিল। ধানতলির সেই প্রশস্ত বাংলোয় এখন এক ভয়ঙ্কর প্রাণঘাতী নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ আগে যে নিস্তব্ধতা মধুর মনে হচ্ছিল, তা এখন শ্মশানের মতো ভয়াবহ মনে হচ্ছিল। বাংলোর সেই দেওয়ালগুলো, সেই পুরনো ছবিগুলো, কোণে রাখা বাচ্চাদের সেই খেলনাগুলো, সবকিছু যেন ললিতাবাইকে গিলে খেতে আসছিল। তিনি নিজের 2 হাত মুখের ওপর রাখলেন আর ছোট বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। ভুলে গেছি, বলতে ভুলে গেছি, এই বাক্যটা তার কানে সাইরেনের মতো বাজছিল। তার চোখের সামনে দিয়ে গত 40 বছর কোনো সিনেমার মতো বয়ে গেল। বিক্রমের জন্ম থেকে শুরু করে তার ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সময়। যখন ললিতাবাইয়ের স্বামী মারা যান, তখন তিনি একাই এই বাড়ি আর স্বামীর ব্যবসার ভার অত্যন্ত দৃঢ়ভাবে সামলেছিলেন। বিক্রমকে পড়াশোনার জন্য কখনো টাকার অভাব হতে দেননি। নিজের ইচ্ছেগুলোকে মেরে, নিজেকে পুরনো শাড়িতে গুটিয়ে তিনি বিক্রমকে বিদেশে পড়তে পাঠিয়েছিলেন। একজন একা নারীর পক্ষে সমাজের সাথে লড়াই করে নিজের ছেলেকে বড় করা কতটা কঠিন, তার আঁচ তিনি কখনো বিক্রমকে লাগতে দেননি। নিহারিকা যখন বাড়িতে পুত্রবধূ হয়ে এলো, তখন সে অত্যন্ত আধুনিক চিন্তাভাবনার ছিল। তার প্রথাগত জিনিস বা উৎসব অনুষ্ঠানে অনীহা ছিল, কিন্তু ললিতাবাই কখনো তাকে শাশুড়িগিরি দেখাননি। সময়ের সাথে বদলাতে হবে, এই ভেবে তিনি তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিলেন। মা, অফিসের কাজের চাপে আমার রান্না করার সময় হয় না। নিহারিকা যখন এটা একবার অভিযোগের সুরে বলেছিল, তখন এই ললিতাবাই নিজের হাঁটুর ব্যথার তোয়াক্কা না করে রোজ ভোরে ওঠে রামদাস পেঠের ফ্ল্যাটের জন্য টিফিন বানিয়ে পাঠাতেন। নিহারিকা কখনো সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করেনি, তবুও ললিতাবাই হাসি মুখে তার সব আবদার সহ্য করেছিলেন। আর নাতি নাতনি আর্য আর আদিতি, ওরা তো ললিতাবাইয়ের প্রাণ ছিল। আদিতির সেই আধো আধো বোল আর আর্যের সেই দিদার কোলে ঘুমানো, তাদের জন্যে ললিতাবাই নিজের হাতে সোয়েটার বুনেছিলেন। দীপাবলিতে তাদের জন্যে স্পেশাল খাবার বানিয়ে তাদের আদর দিতে তিনি নিজের অবশিষ্ট জীবন উৎসর্গ করেছিলেন। তাদের ছোট্ট ছোট্ট পায়ের ছাপে এই আঙিনা মুখরিত থাকত। আর এই লোকগুলো সেই ছোট্ট বাচ্চাদের দিদাকে শেষবার জড়িয়ে ধরতে না দিয়েই চলে গেল। আর এই সব কিছুর বদলে কি মিলল? আমরা চলে এসেছি বলতে ভুলে গেছি। ললিতাবাই বুঝে গিয়েছিলেন যে বিক্রম ভুলে যায়নি, কেউ কখনো মাকে ভুলে যায় না। সে ইচ্ছে করেই লুকিয়েছিল, কারণ তাদের এই বুড়ির আর কোনো দরকার ছিল না। টাকার জন্যে আর টিফিন বানিয়ে নেওয়ার জন্যে ব্যবহার করা হয়ে গেলে সে ললিতাবাইকে কোনো পুরনো বাতিল জিনিসের মতো নাগপুরের সেই বড় বাড়িতে ফেলে রেখে চলে গেছে। তার বুক ফেটে যাচ্ছিল।
যে ছেলের জন্যে তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন সে বিদায় জানানোর সুযোগটুকুও দিল না। নিহারিকার সেই বাঁকা কথা আর ছেলের সেই নির্বিকার গলা তার মস্তিষ্কে হাতুড়ির মতো ঘা দিচ্ছিল। নাতি নাতনিদের সাথে দেখা না করে যাওয়ার দুঃখ তার বুকটাকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। কাঁদতে কাঁদতে তার চোখ লাল হয়ে গিয়েছিল। কিন্তু যেমন যেমন সময় এগোচ্ছিল তেমন তেমন ললিতাবাইয়ের কান্না থেমে আসছিল। তিনি সোফায় ওভাবেই স্তব্ধ হয়ে বসে রইলেন। দুপুরের পর বিকেল হল, আর বিকেলের অন্ধকার ঘরে ছড়িয়ে পড়তে লাগল। সেই অন্ধকারে ললিতাবাইয়ের মুখ আর কান্নাকাটির মতো রইল না। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল, আর সেই জায়গায় এক ভয়ঙ্কর নিস্তব্ধতা চলে এসেছিল। আজ একজন মায়ের মৃত্যু হয়েছিল। প্রেমে বাৎসল্যে ভরা এক সাধারণ মা আজ সেই ফোন কলেই মারা গিয়েছিলেন। কিন্তু সেই ছাই থেকে এখন অন্য কিছুই জন্ম নিচ্ছিল। ললিতাবাই শুধু একজন গৃহবধূ ছিলেন না, তিনি একজন বড় লিগ্যাল কনসালটেন্টের স্ত্রী ছিলেন। তিনি নিজে বছরের পর বছর কোটি কোটি টাকার লেনদেন সামলেছিলেন। তিনি সোফা থেকে উঠে চোখ মুছলেন। কাঁদার সময় এখন শেষ হয়ে গিয়েছিল। কাল সকালে তাকে রামদাসপেঠের সেই ফ্ল্যাটে গিয়ে সত্যটা কি তা নিজের চোখে দেখতে হবে। রামদাসপেঠের সেই কোটি টাকার ফ্ল্যাট, যেটা ললিতাবাই নিজের টাকায় তাদের কিনে দিয়েছিলেন, সেখানে এখন কি অবস্থা সেটা দেখা দরকার ছিল। রাতটা কোনোভাবে কেটে গেল। ললিতাবাইয়ের চোখের পাতা এক মুহূর্তের জন্য এক হল না। কাল দুপুর থেকে তার পেটে এক ফোঁটা জলও পড়েনি। ধানতলির সেই বড় অট্টালিকায় রাতভর তিনি শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে রইলেন। কানে এখনও সেই বিক্রমের নির্বিকার গলা আর নিহারিকার সেই বিজ্ঝে এমন কথাগুলো বাজছিল। কিন্তু এখন সকাল হয়েছে, বাইরের সকালের রোদ ঘরে এসে পড়েছে। ললিতাবাই নিজেকে সামলে নিলেন, মুখে জল দিলেন, কপালে বরাবরের মতো বড় সিঁদুরের টিপ পড়লেন। আজ তার মুখে কালকের সেই অসহায়তা ছিল না, বরং এক ধরনের সুপ্ত আর অজেয় ভাব ছিল। তিনি নিজের চোখে সত্যটা দেখতে চেয়েছিলেন। তিনি একটা রিক্সা ভাড়া করলেন আর রামদাসপেঠের দিকে রওনা হলেন। রামদাসপেঠের সেই লেক ভিউ টাওয়ার নামক লাক্সারি টাওয়ার, এটি সেই টাওয়ার যেখানে ২.৫ কোটি টাকার সেই রাজকীয় ফ্ল্যাট ললিতাবাই নিজের আর তার প্রয়াত স্বামীর উপার্জনের সঞ্চয় থেকে বিক্রমকে কিনে দিয়েছিলেন। ছেলের অফিসের কাছে থাকতে সুবিধে হবে, নাতি নাতনিরা সোসাইটিতে খেলার জায়গা পাবে, এই এক সরল আশায় তিনি নিজের সারা জীবনের পুঁজি সেখানে ঢেলে দিয়েছিলেন। রিকশা থেকে নেমে তিনি গেটে এলেন। অনেক বছর ধরে সেখানে কাজ করা পুরনো সিকিউরিটি গার্ড রাম সিং তাকে দেখে একটু চমকে গেল। সে আদরের সাথে সেলিউট করল। রাম সিং, বিক্রম সাহেবের ফ্ল্যাটের চাবি আমার কাছে আছে, আমি ওপরে যাচ্ছি, ললিতাবাই শান্তভাবে বললেন। রাম সিং কিছুটা অবাক হয়ে বলল, আইজি সাহেব আর ম্যাডাম তো পরশু রাতেই হঠাৎ সব বড় মালপত্র নিয়ে চলে গেছেন, খুব তাড়াহুড়োতে ছিলেন, আপনি জানতেন না? ললিতাবাইয়ের বুকে আবারও একটা সূক্ষ্ম মোচড় দিয়ে উঠল। রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে গেছে। তিনি রামসিংকে কোনো উত্তর দিলেন না, শুধু একটু মাথা নাড়লেন আর লিফটের দিকে এগিয়ে গেলেন। ১২ তলায় লিফট থামল। ললিতাবাই নিজের পার্স থেকে সেই ফ্ল্যাটের অতিরিক্ত চাবিটা বের করলেন। কাপা হাতে তিনি সেটা চাবির গর্তে ঢোকালেন আর দরজা খুললেন। দরজা খুলতেই ঘরের সেই ভ্যাপসা আর বাসি গন্ধ তার নাকে লাগল। ঘরে প্রবেশ করতেই তার চোখের সামনে যে দৃশ্য এলো তাতে তার পায়ের তলার মাটি আবারও কেঁপে উঠল। সেই লাক্সারি ফ্ল্যাট এখন কোনো ডাস্টবিনের মতো দেখাচ্ছিল। চারদিকে প্রচণ্ড আবর্জনা, ধুলো মাখা কোণ, মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরো, পুরনো কাপড়ের স্তূপ আর খাড়ি প্যাকিং বক্স। নিহারিকার দায়িত্ব জ্ঞানহীনতা আর অলসতা ঘরের প্রতিটি কোণ থেকে চিৎকার করে বলছিল। যে মালপত্র তাদের দরকার ছিল না সেগুলো তারা যেন আক্ষরিক অর্থে পায়ের তলায় পিষে অগোছালোভাবে ফেলে রেখে গেছে। ললিতাবাই ধীরে ধীরে পা বাড়িয়ে সামনে এগিয়ে গেলেন। বসার ঘরের কোণে পুরনো খবরের কাগজ আর আবর্জনার একটা স্তূপ পড়েছিল। সেই আবর্জনার স্তূপে তিনি একটা নীল রঙের মখমলের কভার দেখতে পেলেন। তিনি নিচু হয়ে সেটা তুললেন। সেটা ছিল আরিয় আর আদিতির ছোটবেলার ফটোর অ্যালবাম, যে অ্যালবামে ললিতাবাই ২ নাতি নাতনিকে প্রথমবার হাতে নেওয়ার ছবিগুলো ছিল। সেই অ্যালবাম তারা অপ্রয়োজনীয় আবর্জনায় ফেলে দিয়েছিল। এর অর্থ পরিষ্কার ছিল, তারা এই ঘর থেকে শুধু দামি জিনিস আর টাকা নিয়ে যেতে চেয়েছিল, ললিতাবাইয়ের স্মৃতি নয়। কিন্তু আসল ধাক্কাটা এখনও বাকি ছিল। ললিতাবাই ভারী পায়ে রান্নাঘরে গেলেন। সেখানে সিঙ্কে ইঁটো বাসন ওভাবেই পড়েছিল। সিঙ্কের নিচে থাকা বড় ডাস্টবিন থেকে উগ্র গন্ধ আসছিল। ললিতাবাইয়ের নজর হঠাৎই সেই ডাস্টবিনের ওপর গেল, আর তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার শ্বাস যেন আটকে গেল।
সেই ডাস্টবিনের বাসি আর পচা খাবারের স্তূপের ওপর, চায়ের পাতার ওপর আর নোংরার ওপর একটা হলুদ আর সাদা রঙের পশমের দলা পড়েছিল। ললিতাবাইয়ের হাত কাঁপতে শুরু করল। তিনি দ্বিধা না করে সেই দলাটা সেই ময়লা থেকে বের করলেন। সেটা আর্যের জন্য তার নিজের হাতে বোনা সোয়েটার ছিল। আমার আর্য শীতে কাঁপবে, ওর যেন ঠান্ডা না লাগে। সেই কারণে গত বছর ললিতাবাই নিজের কোমরের ব্যথা আর চোখের ঝাপসা হওয়ার পরোয়া না করে রাত জেগে জেগে সেই সোয়েটার বুনেছিলেন। সেই সোয়েটারের প্রতিটি সুতোয় একজন দিদার মায়া আর তার প্রার্থনা জড়ানো ছিল। কিন্তু আজ সেই সোয়েটারই কোনো নোংরা ন্যাকড়ার মতো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। তার উপর তেলের দাগ পড়েছিল, যেন ঘর মোছার জন্য বা জুতো মোছার জন্য সেটা ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে। সেই সোয়েটারের ঠিক পাশেই ডাস্টবিনে একটা স্টিলের ডাবা অর্ধেক খোলা অবস্থায় পড়েছিল। সেই ডাবা ললিতাবাই দীপাবলিতে পাঠিয়েছিলেন। ভেতরে তার নিজের হাতে শুদ্ধ ঘি দিয়ে বানানো বেসনের লাড্ডু আর করঞ্জি ছিল। লাড্ডুর টুকরো আর করঞ্জি আবর্জনার সাথে মিশে ভিজে একাকার হয়ে পড়েছিল। যে হাতে বিক্রমকে ছোটবেলায় খাইয়েছিলেন, যে হাতে পুত্রবধূর আবদার মেটাতেন, সেই হাতে বানানো খাবার তারা নির্দয়ভাবে আবর্জনায় ফেলে দিয়েছিল। ললিতাবাই সেখানেই সেই ময়লার বালতির কাছে মেঝেতে বসে পড়লেন। সেই দাগ ধরা সোয়েটারটা বুকের কাছে জাপটে ধরলেন। তার চোখে কাল থেকে জমে থাকা জল আবারও উথলে এলো। কিন্তু এই জল কিছু সেকেন্ডই টিকল। হঠাৎ তার ভেতরে কিছু একটা ভেঙে গেল। সেই কান্নার দমক, সেই গলায় দলা পাকিয়ে আসা কষ্ট এক মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। চোখ দিয়ে গড়িয়ে আসা জল হঠাৎ গরম হয়ে উবে গেল। দুঃখ, নিরাশা আর অসহায়তার জায়গা এখন এক ভয়ঙ্কর শূন্যতা নিয়ে নিল। ভয়ঙ্কর জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ললিতাবাইয়ের নিজের সাথে নিজের এক নীরব কথোপকথন শুরু হল। কিসের জন্য করলাম আমি এই সব? যে ছেলের জন্য আমি নিজেকে পুরনো শাড়িতে গুটিয়ে রেখেছিলাম, তার বিদেশের পড়াশোনার জন্য আমি নিজের গয়না বিক্রি করেছিলাম, সে আমার ভালোবাসার এই দাম দিল? ভুলে যায়নি সে আমাকে ভুলে যায়নি। সে অত্যন্ত সচেতনভাবে আমাকে অপমান করেছে। সে পালিয়ে গেছে কারণ তার মনে হয়েছে এই বুড়ি এখন আর কোনো কাজের নয়। নিহারিকা, যার জন্য আমি পরিচারিকার মতো টিফিন বানিয়ে পাঠাতাম, সে আমার ভালোবাসার করঞ্জি আবর্জনায় ফেলে দিল। তিনি সেই সোয়েটারটা একপাশে রাখলেন। তার মুখের বলিরেখাগুলো এখন কঠোর হয়ে গিয়েছিল। চোখের সেই অসহায়তা এখন চিরতরে মরে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়েছিলেন ললিতা পাটিল, স্বর্গীয় প্রতাপরাও পাটিলের স্ত্রী, যিনি নাগপুরের সবচেয়ে বড় লিগ্যাল কনসালটেন্ট ছিলেন। যে নারী কেবল উনুন আর সংসার সামলাননি, বরং স্বামীর কোটি কোটি টাকার ব্যবসার আর্থিক হাল এক হাতে সামলানো অত্যন্ত বুদ্ধিমান এবং দড় ফিন্যান্সিয়াল ম্যানেজার ছিলেন। তিনি মেঝে থেকে উঠে দাঁড়ালেন, নিজের শাড়ি ঝেড়ে ফেললেন। এখন তার শরীরে ক্লান্তি ছিল না, হাঁটুতে ব্যথা ছিল না। তার কণা কণায় এখন কেবল একটিই জিনিস মিশে গিয়েছিল, ন্যায়, অথবা স্পষ্ট ভাষায় বলতে গেলে কর্মফল। আমার আবেগকে ওরা আমার দুর্বলতা ভেবেছিল, আমার বার্ধক্যকে ওরা আমার অসহায়তা মনে করেছিল। ওরা ভেবেছিল আমি কোণে বসে কান্নাকাটি করব, ওদের ফেরার পথ চেয়ে থাকব, আর প্রতি মাসে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ বুজে টাকা ট্রান্সফার করতে থাকব। কিন্তু না বিক্রম, তুই ভুলে গেছিস যে টাকার অহংকারে তুই এই সব করছিস। সেই টাকা, এই বাড়ি কিংবা তোর গাড়ি সব আমার নামে। তুই আমাকে ছেড়ে যাসনি, তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে গেছিস। ললিতাবাই রান্নাঘরের বাইরে পা রাখলেন। বাড়ির দিকে শেষবারের মতো একবার তাকালেন আর দরজা টেনে দিলেন। ক্লিক করে তালা লাগার আওয়াজ হল, আর সেই আওয়াজের সাথেই বিক্রম এবং নিহারিকার জন্য ললিতাবাইয়ের মনের মাতৃত্বের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। রামদাস পেট থেকে ধানতলির বাড়ি ফেরার সময় ললিতাবাইয়ের পা এখন আর ভারী ছিল না, বরং তাতে এক অদ্ভুত দৃঢ়তা এসে গিয়েছিল। রিকশা থেকে নেমে যখন তিনি নিজের বাংলোর গেটে পা রাখলেন, তখন সেই বাড়ির আগের সেই খাঁ খাঁ করা নিস্তব্ধতা যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। এই বাড়িতে এখন কোনো শোকাতুর মায়ের নয়, বরং এক অত্যন্ত বুদ্ধিমান ও কৌশলী নারীর পদার্পণ হয়েছিল। ললিতাবাই সরাসরি তার স্বামীর পুরনো অফিসে গেলেন। নাগপুরের নামকরা লিগ্যাল এবং রিয়েল এস্টেট কনসালটেন্ট স্বর্গীয় বিজয় পাটিল। নাগপুরের রিয়েল এস্টেট মার্কেটে বিজয় পাটিলের কথা মানেই ছিল আইন। কিন্তু পৃথিবী কেবল বিজয় পাটিলের দাপট দেখত। তার পেছনের আসল মস্তিষ্ক কে ছিল,
তা কেবল বিজয় পাটিল আর তার হাতে গোনা কয়েকজন মক্কেল জানতেন। সেই বুদ্ধিমত্তা ছিল ললিতা পাটিলের। স্বামীর কোটি কোটি টাকার ব্যবসার পুরো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ট্যাক্স প্ল্যানিং, জটিল আইনি চুক্তি আর বিনিয়োগের সিদ্ধান্ত ললিতাবাই এক হাতে সামলাতেন। বিক্রম আর নিহারিকা অবশ্য সবসময় ভাবত যে তাদের মা কেবল পূজা অর্চনা করা, লাড্ডু বানানো আর চেকে লেখা না পড়েই সই করে দেওয়া এক সেকেলে অশিক্ষিত বুড়ি। তাদের এই ভুল ধারণা এখন তাদের খুব মহার্ঘ হতে চলেছিল। ললিতাবাই বিজয় পাটিলের বড় টেবিলে গিয়ে বসলেন। তিনি ড্রয়ার থেকে নিজের রূপালী রঙের ল্যাপটপ বের করলেন। চোখের চশমাটা ঠিক করে ল্যাপটপ চালু করলেন। স্ক্রিনের আলো তার মুখে পড়ল। তার মুখটা একজন অভিজ্ঞ দাবাড়ুর মতো শান্ত আর তীক্ষ্ণ দেখাচ্ছিল। তিনি ব্যাংকের কর্পোরেট পোর্টালে লগ করলেন। সামনে বিক্রমের নামে চলতে থাকা সমস্ত স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনের তালিকা এলো। প্রতি মাসের ৫ তারিখে বিক্রমের অ্যাকাউন্টে বাড়ির খরচের জন্য ১,৫০,০০০ টাকা জমা হতো। নাতিনাতনিদের ভিড় জন্য আর নিহারিকার লাইফস্টাইল খরচের জন্য আলাদা ৫০,০০০ টাকা যেত। নিহারিকার প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডে মলে গিয়ে যে লাখ টাকার কেনাকাটা চলত, সেই কার্ডটা ছিল ললিতাবাইয়ের প্রধান অ্যাকাউন্টের সাথে যুক্ত অ্যাড অন কার্ড। তোমাদের স্বাধীনতা চাইছিল না? তাহলে এবার আর্থিক স্বাধীনতাও অনুভব করো, ললিতাবাই নিজের মনেই বিড়বিড় করলেন। তার আঙুল কিবোর্ডের ওপর অত্যন্ত দ্রুত গতিতে চলতে লাগল। একের পর এক ক্লিক হতে থাকল। ক্যান্সেল অটো ট্রান্সফার, ক্লিক। ব্লক অল সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডস, ক্লিক। ফ্রিজ জয়েন্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস, ক্লিক। স্ক্রিনে লাল রঙের মেসেজ ভেসে উঠল, ট্রানজ্যাকশন ক্যান্সেলড অ্যান্ড কার্ড ব্লকড সাকসেসফুলি। আগামী ৫ তারিখে বিক্রম আর নিহারিকা তাদের মোবাইলে পেমেন্ট ডিক্লাইন হওয়ার যে ধাক্কা পেতে চলেছিল, তা ছিল কেবল প্রথম ধাপ। অর্থনৈতিক হ্রাস টেনে না ধরলে এই অহংকারী দম্পতিকে মাটিতে নামানো যাবে না। ল্যাপটপ বন্ধ করে ললিতাবাই চট করে উঠে দাঁড়ালেন, নিজের পার্স নিলেন আর সরাসরি সিটি সেন্টারে অবস্থিত অ্যাডভোকেট রাজেশ মোড়ের অফিসের দিকে রওনা হলেন। অ্যাডভোকেট মোড়ে বিজয় পাটিলের পুরনো বন্ধু এবং পাটিল পরিবারের আইনি উপদেষ্টা। তার অফিস পুরনো আইনি ফাইল আর বইতে ঠাসা থাকত। ললিতাবাইকে অফিসে হঠাৎ আসতে দেখে মোড়ে উকিল নিজে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আরে বৌদি, আপনি হঠাৎ? আমাকে একটা ফোন করতেন, আমি বাড়িতে আসতাম। কি হয়েছে, আপনার মুখ এমন দেখাচ্ছে কেন? রাজেশ মোড়ে উদ্বেগের সাথে জিজ্ঞেস করলেন। ললিতাবাই সামনের চেয়ারে অত্যন্ত দাপটের সাথে বসলেন। তার চোখ মুখে এক ভাবলেশহীন দৃষ্টি ছিল। মোড়ে ভাই, আজ এখানে বৌদি হিসেবে আসিনি। আজ বিজয় পাটিলের বিজনেস পার্টনার আর ফিনান্সিয়াল ম্যানেজার আপনার কাছে এসেছে। বিক্রম আর নিহারিকা পাকাপাকিভাবে চেন্নাইয়ে চলে গেছে, তাও আমাকে না জানিয়ে। মোড়ে অবাক হলেন। বলছেন কি? আমি তো কালই বিক্রমকে একটা মেল করতে দেখলাম। চেন্নাইয়ে সে একটা নতুন প্রপার্টি নিয়েছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো জানেন। কিসের প্রপার্টি? ললিতাবাইয়ের চোখ সরু হল। রাজেশ, আমার এখনই পুরো ডিটেলস চাই। ওরা চেন্নাইয়ে কোথায় থাকছে, প্রপার্টি কার নামে আছে, সব তদন্ত করুন। মোড়ে উকিল সাথে সাথে তার টিমকে কাজে লাগিয়ে দিলেন। আধ ঘণ্টার মধ্যে চেন্নাইয়ের স্থানীয় উকিল আর এজেন্টদের কাছ থেকে সমস্ত তথ্য মোড়ের টেবিলে এলো। সেই তথ্য দেখেই মোড়ের মুখের রং উড়ে গেল। তিনি কাঁপানো হাতে ললিতাবাইয়ের দিকে তাকিয়ে বললেন, বৌদি, এটা অত্যন্ত গুরুতর। বিক্রম সেখানে প্রপার্টি কেনেনি, সে অত্যন্ত হাইফাই লাক্সারি টাওয়ারে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, যার মাসিক ভাড়া ১.৫ লক্ষ টাকা। তাতে গুরুতর কি আছে? থাকতে দাও না ভাড়ার বাড়িতে, আমার টাকাতেই তো উড়ছিল। ললিতাবাই শান্তভাবে বললেন, না বৌদি, প্রশ্ন ভাড়ার নয়। মোড়ে উকিল ঘাম মুছতে মুছতে বললেন, সেই ফ্ল্যাটের এগ্রিমেন্টে গ্যারেন্টার হিসেবে আপনার নাম আর আপনার ধানতলির বাংলোর প্রপার্টি দেখানো হয়েছে। যদি বিক্রম সেখানে ভাড়া দিতে না পারে বা কোনো ক্ষতি করে, তবে সেই কোম্পানি সরাসরি আপনার বাংলো বাজেয়াপ্ত করতে পারে। কি? কিন্তু আমি তো এমন কোনো কাগজে সই করিনি, এটা কিভাবে সম্ভব? মোড়ে উকিল একটা কাগজ সামনে রাখলেন। ২০১৮ সালে বিক্রম আপনাকে নাগপুরের প্রপার্টি ট্যাক্স আর কিছু পুরনো গাড়ির পাসিংয়ের কাজের জন্য একটা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিতে বলেছিল, মনে আছে? সেই পাওয়ার অফ অ্যাটর্নির ড্রাফট এত চালাকির সাথে বানানো হয়েছিল যে তার ব্যবহার আর্থিক জামিনদার হওয়ার জন্য করা সম্ভব ছিল। বিক্রম সেই পুরনো নথিপত্রের অপব্যবহার করে আপনার অজান্তেই আপনার সম্পত্তি বাজি রেখেছে। বৌদি, এটা অত্যন্ত গুরুতর জালিয়াতি আর ফৌজদারি অপরাধ। নিজের মাকে সে ঠকিয়েছে। এটা শোনার পর কোনো সাধারণ মা হলে হয়তো বুক চাপড়াতেন,
হাহাকার করতেন। কিন্তু ললিতা পাটিলের মুখে কেবল একটা অত্যন্ত ঠান্ডা আর নিষ্ঠুর হাসি ফুটে উঠল, যেন কোনো বাঘিনী তার শিকারের সঠিক পথ খুঁজে পেয়েছে। চমৎকার, খুবই চমৎকার, ললিতাবাই বললেন। তার গলা কাঁচের মতো ধারালো হয়ে গিয়েছিল। তার মানে আমার সেই অশিক্ষিত ছেলে আমার সাথেই দাবা খেলল। তাহলে রাজেশ, আমি এক্ষুনি সেই লিজ এগ্রিমেন্ট আর সেই পাওয়ার অফ অ্যাটর্নি নাল অ্যান্ড ভয়েড অর্থাৎ রদবদল করতে চাই। চেন্নাইয়ে সেই প্রপার্টি মালিক আর কোম্পানিকে দ্রুত আইনি নোটিশ পাঠান। তাদের বলুন যে আমার নামের আর জাল সইয়ের অপব্যবহার হয়েছে। আমি কোনো গ্যারেন্টি নিইনি। যদি তারা বিক্রমকে ৪৮ ঘণ্টার মধ্যে ওখান থেকে না তাড়ায়, তবে আমি তাদের ওপরেও জালিয়াতির অভিযোগে মামলা করব। মোড়ে উকিল চশমা খুললেন। তার মনে হলো তার সামনে বিজয় পাটিল বসে আছেন। ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি নোটিশ ড্রাফট করছি। ৪৮ ঘণ্টার মধ্যে ওদের ঘর খালি করতে হবে। ওরা রাস্তায় এসে দাঁড়াবে। থামো, আরও একটা জিনিস বাকি আছে, ললিতাবাই চেয়ার থেকে ওঠার সময় বললেন। ওরা যে সাদা BMW SUV নিয়ে গেছে না, সেই গাড়ি বিক্রমের নামে নেই। ওটা পাটিল কনসালটেন্সির কোম্পানির নামে রেজিস্টার্ড আছে। কোম্পানির বোর্ডের লিখিত অনুমতি ছাড়া কোম্পানির গাড়ি রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হলো চুরি আর বিশ্বাসের অমর্যাদার অপরাধ। ফাইন্যান্স কোম্পানি আর রিকভারি এজেন্টদের এক্ষুনি ফোন করো। চেন্নাইয়ে গাড়ি যেখানেই দেখা যাবে ওখান থেকে টো করে নিয়ে এসো। আমার গাড়ি আমার ফেরত চাই। মোড়ে উকিল অবাক হয়ে ললিতাবাইয়ের দিকে তাকিয়ে রইলেন। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। একজন মা নিজের ছেলের অহংকার আর ঔদ্ধত্যকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার এক নিখুঁত আইনি পরিকল্পনা মাত্র কয়েক মিনিটে করে ফেললেন। বৌদি, আপনি যা করছেন তারপর ওদের কাছে না থাকবে থাকার ঘর, না ঘোড়ার গাড়ি, না পকেটে টাকা। আপনি নিশ্চিত তো? মোড়ে শেষবারের মতো নিশ্চিত হতে চাইলেন। ললিতাবাই নিজের পার্সের চেন লাগালেন, চোখের চশমাটা আবারও একবার ঠিক করলেন আর অত্যন্ত দৃঢ় গলায় বললেন, রাজেশ, জন্ম আমি দিয়েছি, তাই ওর খিদের দৌড় আমি ভালো করেই জানি। ওর আকাশে ওড়ার খুব শখ হয়েছিল না? এখন ওকে মাটিতে আছাড় খেতে দেখার সময় এসেছে। নোটিশ আজই যাওয়া চাই। এটুকু বলে ললিতা পাটিল সেই অফিস থেকে অত্যন্ত দাপটের সাথে বেরিয়ে গেলেন। তার জুতোর হিলের আওয়াজ সেই শান্ত অফিসে কোনো বিপদের ঘণ্টার মতো বাজছিল। এখন কেবল চেন্নাই থেকে আসা সেই প্রথম চিৎকারের অপেক্ষা ছিল। চেন্নাইয়ের অত্যন্ত পশ আর জনাকীর্ণ সেন্ট্রাল মল। উইকেন্ড হবার কারণে মলে উচ্চবিত্ত মানুষের ভিড় ছিল। বিক্রম আর নিহারিকা মলের একটা অত্যন্ত দামি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শোরুমে কেনাকাটা করছিল। নাগপুর থেকে পালিয়ে আসার কোনো অনুশোচনা বা অপরাধবোধ তাদের মুখে ছিল না। উল্টো মায়ের টাকায় ফুর্তি করা আর তাকে বোকা বানানোর একটা অহংকার দুজনের শরীরী ভাষা থেকে উপচে পড়ছিল। নিহারিকা নিজের জন্য গুচ্চির দুটো দামি হ্যান্ডব্যাগ আর ডিজাইনার পোশাক আর বিক্রমের জন্য দুটো ব্র্যান্ডেড ঘড়ি নিয়েছিল। আর্য আর আদিতি সেখানে খেলনার দোকানে ছিল। কেনাকাটা শেষ হলে নিহারিকা অত্যন্ত দম্ভের সাথে বিলিং কাউন্টারে এলো। কাউন্টারের সেলসম্যান হাসিমুখে বিল বানালো। স্যার, ইয়োর টোটাল 35,000 অনলি। সেলসম্যান নম্রভাবে বলল। বিক্রম অত্যন্ত দাপটের সাথে নিজের পকেট থেকে সেই প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড বের করল আর সেলসম্যানের হাতে দিল। এটা সেই কার্ড যার বিল প্রতি মাসে ললিতাবাইয়ের অ্যাকাউন্ট থেকে ভরা হতো। সেলসম্যান কার্ড সোয়াইপ করল আর পিন দিতে বলল। বিক্রম পিন দিল। কিছু সেকেন্ড মেশিন প্রসেস করল আর হঠাৎ একটা লাল লাইট জ্বলে উঠল। বিপ 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 করে আওয়াজ হলো। সরি স্যার, ইয়োর কার্ড ইজ ডিক্লাইন্ড, সেলসম্যান বলল। বিক্রমের মুখটা একটু চুপসে গেল। নিহারিকা চুপ কপালে তুলল। আরে নেটওয়ার্ক ইস্যু হবে, অন্য কার্ড দাও, সে বিরক্ত হয়ে বলল। বিক্রম নিজের নামের অন্য ক্রেডিট কার্ড দিল। সেলসম্যান সেটাও সোয়াইপ করল। আবারও সেই একই আওয়াজ, ডিক্লাইন্ড। এবার শোরুমের অন্য খদ্দেররা বিক্রম আর নিহারিকার দিকে অদ্ভুত নজরে তাকাতে শুরু করল। বিক্রমের ঘাম ছুটতে শুরু করল। তার অহংকার আহত হচ্ছিল। এটা কিভাবে সম্ভব? আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে। দাঁড়াও, আমি মোবাইল অ্যাপে চেক করছি। এই বলে বিক্রম কাঁপানো হাতে মোবাইল বের করল আর ব্যাংকের অ্যাপ খুলল। অ্যাপ খুলতেই মোবাইলের স্ক্রিনে লাল অক্ষরে একটা মেসেজ ভেসে উঠল, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্রিজড বাই দ্য প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার। অল লিঙ্কড কার্ডস আর ব্লকড। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট মূল অ্যাকাউন্টধারী বন্ধ করে দিয়েছেন। সমস্ত কার্ড ব্লক করা হয়েছে। বিক্রমের পায়ের তলার মাটি সরে গেল। তার শ্বাস আটকে এলো। মা, সেই অশিক্ষিত আর সহজ সরল মা এক ঝটকায় টাকার কল বন্ধ করে দিয়েছেন। এটা কিভাবে সম্ভব? ও ল্যাপটপ কিভাবে খুলল? বিক্রম, কি হয়েছে? তারা তাকে পেমেন্ট করো না, লোক দেখছে আমাদের দিকে। কত ইনসাল্টিং এটা! নিহারিকা দাঁতে দাঁত চেপে নিচু গলায় চেঁচাল। বিক্রম কিছু বলবে তার আগেই নিহারিকার ফোন বেজে উঠল।
পার্কিং থেকে তাদের ড্রাইভারের ফোন ছিল। সে ফোন তুলল আর ওপাশের কথা শুনে তার মুখের রং পুরোপুরি উড়ে গেল। তার হাত থেকে ফোনটা পড়তে পড়তে বাঁচল। বিক্রম, গাড়ি, আমাদের বিএমডব্লিউ। নিহারিকার গলায় এখন আর ঔদ্ধত্য ছিল না, বরং একটা ভয়ঙ্কর ভীতি আর কম্পন ছিল। কি হয়েছে গাড়ির? বিক্রম বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। পার্কিংয়ে কিছু বুন্ডা মতো লোক এসেছে, ফিনান্স কোম্পানির লোক। ওরা আমাদের গাড়ি বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে। ড্রাইভার ওদের থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ওরা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। ওরা বলছে গাড়ি রাজ্যের বাইরে আনার মামলা হয়েছে। নিহারিকা প্রায় মলের মধ্যেই জোরে চিৎকার করছিল। বিক্রম বিলিং কাউন্টারের পোশাকগুলো ওভাবেই ফেলে দিয়ে দৌড়ে বেসমেন্ট পার্কিংয়ের দিকে ছুটল। নিহারিকা তার পিছনে দৌড়াচ্ছিল। পার্কিংয়ে পৌঁছতেই সে দেখল একটা বড় রিকাভারি ট্রাকের ওপর তাদের ধবধবে সাদা কোটি টাকার বিএমডব্লিউ গাড়িটা তোলা হচ্ছে। এই থামো, কি করছো? আমার গাড়িতে হাত দিও না, পুলিশ কমপ্লেন করব আমি। বিক্রম চিৎকার করতে করতে রিকভারি এজেন্টের দিকে তেড়ে গেল। সেই এজেন্ট অত্যন্ত ঠান্ডা মাথায় বিক্রমের বুকে হাত দিয়ে তাকে পেছনে ঠেলে দিল আর পকেট থেকে একটা আইনি কাগজ তার মুখের উপর ছুড়ে দিল। পড়তে পারেন সাহেব, এই গাড়ি আপনার বাপের নয়, এটা পাটিল কনসালটেন্সির নামে আছে। কোম্পানির মালিক মিসেস ললিতা পাটিল আজ সকালেই গাড়ি চুরি হওয়ার আর বেআইনিভাবে রাজ্যের বাইরে আনার পুলিশ ডায়েরি করেছেন। আমাদের কাছে কোর্টের অর্ডার আছে গাড়ি বাজেয়াপ্ত করার। সরে দাঁড়ান, নয়তো আপনাদেরও পুলিশের হাতে তুলে দেব। বিক্রম কাগজটা পড়ছিল আর তার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। তার অহংকার, তার সেই দম্ভ এখন চুরমার হয়ে গিয়েছিল। আধ ঘন্টা আগে সে চেন্নাইয়ের একজন ধনী আর সফল মানুষ ছিল, আর এখন তার পকেটে একটা টাকাও ছিল না, আর থাকার জন্য নিজের গাড়িটাও অবশিষ্ট রইল না। বিক্রম, এসব কি হচ্ছে? মা এভাবে হঠাৎ অ্যাকাউন্ট ফ্রিজ কিভাবে করল? নেহারিকা ভয়ে কান্নাকাটি শুরু করেছিল। তুই চুপ কর নেহারিকা, সব তোর তাড়াহুড়ো আর জেদের ফল এটা। আমি এখনই মাকে ফোন করছি। বুড়ি পাগল হয়ে গেছে, আর কিছু না। ও কি ভেবেছে টাকা বন্ধ করে আর গাড়ি টেনে নিয়ে ও আমাকে ভয় দেখাবে? আমি বলে দিচ্ছি ওকে। বিক্রম রাগে ফোঁসফোঁস করতে করতে মোবাইল বের করল আর ললিতাবাইয়ের নাম্বার ডায়াল করল। ওদিকে নাগপুরে ধানতলির বাংলোয় ললিতাবাই অত্যন্ত শান্তভাবে নিজের শোভায় বসে খবরের কাগজ পড়ছিলেন। ফোনের রিং বেজে উঠল। স্ক্রিনে বিক্রম নামটা চমকাতে লাগল। ললিতাবাইয়ের মুখে এক অত্যন্ত ঠান্ডা, নিষ্ঠুর এবং বিজয়ী হাসি ফুটে উঠল। তিনি ফোনের রিং পুরো বাজতে দিলেন এবং ঠিক শেষ মুহূর্তে ফোনটা তুললেন। বলো বিক্রম পাটিল। ললিতাবাইয়ের গলা। বাপরে, এটা তার সেই দয়ালু সরল মায়ের গলা ছিল না। এই গলা ছিল কোনো কর্পোরেট কোম্পানির এক অত্যন্ত কড়া বসের, যে নিজের অপরাধী কর্মচারীকে হাতে নাতে ধরার পর কথা বলে। ওপাশ থেকে বিক্রম রাগে গর্জে উঠল। মা, এই বুড়ো বয়সে কি পাগলামি শুরু করেছ তুমি? আমার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করেছ? মলে আমার কার্ড ডিক্লাইন হয়ে গেল। আমার কত বড় অপমান হয়েছে তোমার ধারণা আছে? আর পার্কিং থেকে আমার গাড়ি কোন গুন্ডারা তুলে নিয়ে গেছে? তোমার কি বুদ্ধি বলতে কিছু নেই? তুমি নিজের ছেলের গাড়ির বিরুদ্ধেই চুরির কমপ্লেন করলে। ললিতাবাই অত্যন্ত শান্তভাবে এবং ধারালো শব্দে বললেন, তোর গাড়ি বিক্রম? তুই ইঞ্জিনিয়ারিং পাশ করেছিস, কিন্তু কাগজপত্র পড়তে ভুলে গেছিস মনে হয়। আরসি বুকে কার নাম আছে? গাড়ি কোম্পানির নামে। তুই সেটা চুরি করে রাজ্যের বাইরে নিয়ে গেছিস। আমি শুধু আমার সম্পত্তি উদ্ধার করেছি। আর তোর অ্যাকাউন্টগুলো, ওই টাকাগুলো আমার। তোকে স্বাধীনতা চাইছিল না? তাহলে এখন আমার টাকা ছাড়াই বেঁচে থাক। বিক্রম দমে গেল। তখনই নিহারিকা বিক্রমের হাত থেকে ফোন কেড়ে নিল। তার গলা ছিল অত্যন্ত উদ্ধত আর কর্কশ। ওগো শাশুড়িমা, ভীমরতি ধরেছে নাকি আপনার? আপনার ছেলে এত বড় পদে চাকরি করে, আর আপনি তাকে মল থেকে তাড়িয়ে দিচ্ছেন? নিজের রক্তকে ভিখারি বানাতে নেমেছেন? অন্তত নাতনিদের তো লজ্জা পান। বাচ্চারা ওখানে গাড়িতে বসার অপেক্ষা করছিল, তাদের আপনি রাস্তায় দাঁড় করিয়ে দিলেন। আপনি মা নাকি কসাই? নেহারিকার এই কথাগুলো শোনামাত্রই ললিতা পাটিলের ভেতরের আগ্নেয়গিরি ফেটে পড়ল, কিন্তু তার গলা বরফের মতোই ঠান্ডা রইল। নাতনিদের চিন্তা? হ্যাঁ নিহারিকা, নাতনিদের চিন্তা আমাকে শেখাচ্ছ তুমি? ললিতাবাইয়ের গলা এবার অভিশাপের মতো গর্জে উঠল। কাল যখন আমি রামদাস পেঠের ফ্ল্যাটে গিয়েছিলাম, সেই ডাস্টবিনে আমার নাতির সেই হলুদ সোয়েটারটা পড়ে থাকতে দেখেছিলাম। যে সোয়েটারটা আমি আমার হাড়ের ব্যথার পরোয়া না করে 1 মাস ধরে রাত জেগে বুনেছিলাম, সেই সোয়েটারটা যখন তুমি আবর্জনায় ফেলে দিলে, ঘর মোছার জন্য ব্যবহার করে ডাস্টবিনে ফেললে, তখন তোমার হাত কাঁপল না? তখন তোমার নাতনিদের কথা মনে পড়ল না? যে হাতে আমি তোমাকে খাইয়েছি, সেই হাতে বানানো দিওয়ালির খাবার, লাড্ডু, করঞ্জি তুমি পচা খাবারের সাথে ডাস্টবিনে ফেলে দিলে। ঠিক সেই মুহূর্তেই নিহারিকা, এই ললিতা পাটিলের মনের ভেতরের মা আর শাশুড়ি চিরতরে মরে গেল। এখন আপনারা কোনো মা বা শাশুড়ির সাথে নয়,
বরং পাটিল কনসালটেন্সির ফিনান্সিয়াল ম্যানেজারের সাথে কথা বলছেন, আর আমার কোম্পানির সাথে যারা জালিয়াতি করে তাদের আমি ছাড়ি না। ওদিকে নিহারিকা আর বিক্রমের আত্মারাম খাঁচা ছাড়া হল। মা রামদাস পেঠের ফ্ল্যাটে গিয়েছিল, মা সেই সোয়েটার আর ডাস্টবিন দেখেছে। নিহারিকার হাত পা কাঁপতে লাগল, সে কি বলবে ভেবে পেল না। বিক্রম এবার মিনতি করতে লাগল, মা মা শোনো, ওসব ভুল করে হয়েছে, আমরা বাড়ি শিফট করার তাড়াহুড়ো হয়েছিলাম, প্লিজ অ্যাকাউন্ট চালু করে দাও, আমাদের কাছে ক্যাশ নেই। ক্যাশ নেই? তাহলে সেই 1.5 লক্ষ টাকার লাক্সারি ফ্ল্যাট কিভাবে ভাড়ায় নিয়েছিলি রে বিক্রম? ললিতাবাই তার শেষ এবং সবচেয়ে বড় বোমাটা ফাটালেন। তুই কি ভেবেছিলি তুই আমার 2018 সালের পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার করে আমার জাল সই করে আমাকে গ্যারেন্টার বানিয়ে দিবি আর আমি টেরও পাব না? নিজের মাকে ঠকিয়েছিস তুই। অ্যাডভোকেট মোড়ে তোর এই সব জালিয়াতি ধরে ফেলেছে। আর বিক্রম পাটেল, কান খুলে শুনে রাখ, ললিতাবাইয়ের শ্বাস একটু বেড়ে গিয়েছিল, কিন্তু শব্দের ধার একটুও কমল না। আমার উকিল চেন্নাইয়ের সেই ফ্ল্যাটের মালিককে আর লিজ কোম্পানিকে জালিয়াতি আর জালিয়াতির নোটিশ পাঠিয়েছে। আমি আমার গ্যারেন্টি রদ করে দিয়েছি। এর অর্থ ঠিক 48 ঘণ্টার মধ্যে সেই বাড়ির মালিক তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তোমাদের কাছে না আছে টাকা, না আছে গাড়ি, আর কাল তোমাদের কাছে থাকার মতো ঘরও থাকবে না। ইউ আর অন দ্য স্ট্রিট নাও। তোমরা এখন রাস্তায় এসে দাঁড়িয়েছ। মা এমন করো না, আর্য আর আদিতির কথা তো ভাবো। বিক্রম কাঁদতে শুরু করেছিল। আমার নাতনিদের মাঝখানে এনো না। তারা যদি এই শাস্তি পায় তবে সেই পাপ তোমাদের মাথায় পড়বে, আমার নয়। আর হ্যাঁ, এরপর এই নম্বরে ফোন করবে না। আইনি ভাষার জবাব অ্যাডভোকেট মোড়ের কাছ থেকেই পাবে। হ্যাভ আ নাইস ডে মিস্টার অ্যান্ড মিসেস পাটিল। এই বলে ললিতাবাই ফোন কেটে দিলেন এবং ফোন চিরতরে সুইচ অফ করে দিলেন। চেন্নাইয়ে সেন্ট্রাল মলের সেই বেসমেন্ট পার্কিংয়ে বিক্রম আর নিহারিকা এক একটা মূর্তির মতো দাঁড়িয়েছিল। তাদের পাশ দিয়ে লোকের দামি দামি গাড়ি যাচ্ছিল, কিন্তু তাদের পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। তাদের সব ক্রেডিট আর ডেবিট কার্ড প্লাস্টিকের নিরর্থক টুকরো হয়ে গিয়েছিল। মলের ভেতরে কেনা সেই গুচ্চির ব্যাগ আর ডিজাইনার পোশাক ওখানেই কাউন্টারে ফেলে রেখে তাদের আক্ষরিক অর্থেই চোরের মতো বেরিয়ে আসতে হয়েছিল। এখন বাড়ি যাব কি করে? নিহারিকা কান্নাকাটি করে জিজ্ঞেস করল। গাড়ি ফিন্যান্স কোম্পানি নিয়ে গেছে, আর ক্যাব বুক করার জন্যে অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা পেমেন্ট ডিক্লাইন হয়ে যাচ্ছিল। শেষমেশ পকেটে পড়ে থাকা কয়েকটা খুচরো টাকা দিয়ে তারা একটা সাধারণ অটোরিকশা ধরল। যে নিহারিকার এসি গাড়ি ছাড়া ঘোরার অভ্যেস ছিল না, সে আজ চেন্নাইয়ের ট্রাফিকের ধুলো আর গরমে রিকশায় বসেছিল। আর্য আর আদিতি, যারা এই সব ঘটনার কোনো অর্থই বুঝতে পারছিল না, তারা খিদে আর গরমে কাঁদছিল। কোনোমতে তারা তাদের সেই লাক্সারি টাওয়ারের গেটে পৌঁছাল, রয়্যাল পামস নামের সেই অতি পশ আর দামি সোসাইটির চত্বর। রিকশা গেটে থামতেই সেখানকার সিকিউরিটি গার্ড তাকে আগের মতো স্যালুট ঠুকল না, বরং হাত দিয়ে থামার ইশারা করল। স্যার, ম্যানেজার সাহেব আপনাকে সরাসরি ক্লাবের অফিসে ডেকেছেন। ফ্ল্যাটের মালিক মিস্টার রেড্ডি সেখানে আপনার জন্য অপেক্ষা করছেন। সিকিউরিটি গার্ড অত্যন্ত রুক্ষ ভাষায় বলল। বিক্রমের পেটে ভয়ের মেঘ জমে উঠল। সে আর নিহারিকা ভয় পেতে পেতে ম্যানেজারের কেবিনে গেল। ভেতরে পা রাখতেই মিস্টার রেড্ডি অত্যন্ত রেগে তার দিকে তেড়ে এলেন। মিস্টার পাটিল, হোয়াট ইজ দিস ননসেন্স? রেড্ডি আইনি নোটিশ বিক্রমের মুখের ওপর ছুঁড়ে মারলেন। আপনার মায়ের উকিলের কাছ থেকে এখনই মেলে এই নোটিশ এসেছে। আপনি লিজ এগ্রিমেন্টে আপনার মায়ের গ্যারেন্টার হিসাবে যে সই দিয়েছিলেন তা জাল ছিল। আপনি পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার করেছেন। দিস ইজ পিওর ফ্রড। বিক্রম ঘাম মুছতে মুছতে বলল, স্যার তেমন কিছু নয়, আমাদের মধ্যে কিছু ফ্যামিলি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। শাট আপ! রেড্ডি গুর্জে উঠলেন। তার গলা তখন কেবিনের বাইরে লবিতে দাঁড়িয়ে থাকা অন্য বাসিন্দারাও শুনতে পাচ্ছিল। বিক্রম আর নেহারিকার লোকজনের সামনে আক্ষরিক অর্থেই পঞ্চনামা হচ্ছিল। আপনাদের মতো জালিয়াতি করা লোক আমি আমার সোসাইটিতে 1 মিনিটও রাখব না। আমি আপনাদের কোনো ওজোর শুনতে চাই না। আমি এখনই পুলিশে কমপ্লেন করতে পারি, কিন্তু আপনারা ফ্যামিলিওয়ালা লোক, তাই ছেড়ে দিচ্ছি। ইউ হ্যাভ এক্স্যাক্টলি 48 আওয়ার্স। আপনাদের কাছে ঠিক 48 ঘন্টা সময় আছে। পরশু সন্ধ্যের মধ্যে আমার ফ্ল্যাট খালি করুন আর এখান থেকে বিদায় হন, নয়তো আপনাদের জিনিসপত্র আমি নিজে সিকিউরিটি দিয়ে বাইরে ফেলে দেব। নিহারিকা কাঁদতে কাঁদতে রেড্ডির হাত ধরার চেষ্টা করল। স্যার প্লিজ, আমাদের সাথে ছোট বাচ্চারা আছে, আমাদের একটু সময় দিন। কিন্তু রেড্ডি অত্যন্ত ঘৃণার সাথে তাকে সরিয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। লবির লোক তাদের দিকে অপরাধীর মতো তাকিয়েছিল।
গতকাল পর্যন্ত এই সোসাইটিতে নিজের দাপট দেখানো বিক্রম আর নিহারিকা আজ মাথা নিচু করে অপমানিত হয়ে নিজেদের ফ্ল্যাটে এলো। ঘরে আসতেই নিহারিকা মেঝেতে লুটিয়ে পড়ল আর মাথায় হাত দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করল। এই সব তোমার সেই বুড়ির জন্য হয়েছে বিক্রম। পাগল হয়ে গেছে ও। নিজের ছেলেকে রাস্তায় আনতে গিয়ে ওর একটুও লজ্জা লাগল না। এখন আমরা কোথায় যাব? পকেটে ফুটো পয়সা নেই, থাকার ঘর নেই, কাল আমরা খাবো কি? নিহারিকা প্রতিশোধ আর রাগে ফোঁসফোঁস করছিল। বিক্রম শান্ত ছিল, কিন্তু তার মাথায় এখন এক ভয়ঙ্কর আর কুচকুচে কালো চিন্তা শুরু হয়েছিল। অসহায়তা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সে এখন তার জ্যান্ত উদাহরণ হয়ে উঠছিল। তার ভেতরের সেই শিক্ষিত ছেলেটি এখন পুরোপুরি মরে গিয়েছিল এবং তার জায়গা নিয়েছিল এক অপরাধী। তুমি চুপ করো নিহারিকা, আমি দেখছি কি করতে হবে। ও ভেবেছে সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে মানে ও জিতে গেছে। আমি ওকে ছাড়ব না। এই বিড়বিড় করে বিক্রম নিজের ল্যাপটপ খুলল। তার মনে পড়ল যে ললিতাবাইয়ের প্রধান অ্যাকাউন্টের অর্থাৎ পাটিল কনসালটেন্সির মেইন বিজনেস অ্যাকাউন্টের পুরনো লগইন আইডি আর পাসওয়ার্ড তার জানা ছিল। কয়েক বছর আগে ললিতাবাই অসুস্থ থাকাকালীন তিনি বিক্রমকে ওটা দিয়ে একটা ট্রানজ্যাকশন করতে বলেছিলেন। বিক্রম ল্যাপটপে ব্যাংকের পোর্টাল খুলল। তার হাত কাঁপছিল, কপাল দিয়ে ঘাম বইছিল। সে এখন নিজের মায়ের অ্যাকাউন্টেই সাইবার হামলা করছিল। সে ইউজার আইডি দিল, পুরনো পাসওয়ার্ড দিল। মাই গড, প্লিজ লগ ইন হতে দাও। একবার যদি এখান থেকে ৫০ লক্ষ টাকা আমি অন্য অ্যাকাউন্টে সরাতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে। সে মনে মনে প্রার্থনা করছিল। সে ৫০ লক্ষ টাকার অঙ্ক লিখল এবং ট্রান্সফার বাটনে ক্লিক করল। কিন্তু এদিকে বিক্রমের চাল সফল হওয়ার আগেই নাগপুরের ললিতা পাটিল দাবা খেলার পুরো দানটাই উল্টে রেখেছিলেন। কালই তিনি অ্যাডভোকেট মোরের পরামর্শে ব্যাংকের সব পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেন এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বদলে ফেলেছিলেন। বিক্রম এন্টার টিপতেই তার স্ক্রিনে অ্যাক্সেস ডিনাইড নামের লাল মেসেজ এলো, আর ঠিক সেই মুহূর্তেই নাগপুরের ধানতলির বাংলোয় ঠাকুরঘরের সামনে বসে থাকা ললিতাবাইয়ের মোবাইলে এক বড় বিপ আওয়াজ হল। তিনি মোবাইল দেখলেন। ব্যাংকের হাই সিকিউরিটি অ্যালার্ট ছিল, আনঅথরাইজড লগ ইন অ্যাটেম্পট ডিটেক্টেড। ললিতাবাইয়ের মুখে দুঃখ ছিল না, বরং এক ভয়ঙ্কর বাস্তবের উপলব্ধি ছিল। তার নিজের ছেলে, যাকে তিনি রক্ত জল করে বড় করেছিলেন, সে আজ চোর হয়ে গিয়েছিল। টাকার লোভে সে মায়ের অ্যাকাউন্টে থাবা বসাতে গিয়েছিল। তিনি সেই এসএমএস আর আইপি অ্যাড্রেসের স্ক্রিনশট সাথে সাথে অ্যাডভোকেট মোরকে ফরওয়ার্ড করে দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে মোরের ফোন এলো। বৌদি, দেখলেন, এ তো সরাসরি ৫০ লক্ষ টাকা ফ্রড করার চেষ্টা। সাপ শেষ পর্যন্ত ছোবল মারার চেষ্টা করেছে। এখন আর এটা ঘরের ঝগড়া থাকল না বৌদি, এটা গুরুতর সাইবার ক্রাইম আর জালিয়াতির অপরাধ। নন বেলেবল অফেন্স এটা। আমি এখনই সাইবার সেলে এর অফিসিয়াল কমপ্লেন্ট ফাইল করছি। করুণ রাজেশ, কোনো দয়ামায়া দেখাবেন না। যে মানুষ জন্মদাত্রী মায়ের পকেট কাটতে দুবার ভাবে না, সে আমার ছেলে হতে পারে না। সে এখন কেবল একজন অপরাধী। ললিতাবাই অত্যন্ত কঠোরভাবে ফোন রাখলেন। ওদিকে চেন্নাইয়ে বিক্রম বুঝতে পেরেছিল যে তার চাল ভেস্তে গেছে এবং এখন সে এক ভয়ঙ্কর জালে ফেসে গেছে। মার কাছে যদি অ্যালার্ট গিয়ে থাকে তবে সে নিশ্চিতভাবেই পুলিশে যাবে। এই চিন্তায় তার আত্মারাম শুকিয়ে গেল। এখন রেড্ডির ৪৮ ঘণ্টার অপেক্ষা করা বিপজ্জনক ছিল। পুলিশ যে কোনো সময় দরজা ভেঙে ঢুকতে পারত। নিহারিকা, প্যাকিং করো, এখনই! বিক্রম চিৎকার করে উঠল। কেন? আমাদের কাছে তো ৪৮ ঘণ্টা সময় আছে। সময় নেই, পুলিশ আসবে আমাদের ধরতে। আমি মার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করেছিলাম আর ওটা ব্লক হয়ে গেছে। আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। বিক্রম পাগলের মতো ঘরের ব্যাগগুলো বাইরে বের করতে লাগল। নিহারিকার পায়ের তলার মাটি যেন ফেটে গেল। পুলিশ? নিজের মা নিজের ছেলেকে জেলে পাঠাবে? তার অহংকার এখন পুরোপুরি মাটিতে মিশে গিয়েছিল। সেই রাত ছিল তাদের জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক আর ভয়ঙ্কর রাত। যে আলিশান বাড়িতে তারা গতকাল পর্যন্ত রাজা রানীর মতো থাকছিল, সেই বাড়ি থেকে তাদের আজ রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছিল। ঘরের দামি দামি আসবাবপত্র, টিভি, নিহারিকার বড় বড় ড্রেস সব ওখানেই ফেলে দিতে হলো। শুধু শরীরের কাপড় আর কিছু জরুরি জিনিস 2টো ব্যাগে কোনো মতে ঢুকিয়ে তারা বাইরে বেরোল। আর জোয়ার আদিতি ঘুম থেকে ওঠার কারণে কাঁদছিল। নিহারিকা নিজের গলার সোনার চেনটা বিকেলেই একজন স্থানীয় শেখরার কাছে বেচে দিয়ে কিছু হাজার টাকা জোগাড় করেছিল, যাতে নাগপুরের বাসের টিকিট কাটা যায়। রাত তখন 2টো। চেন্নাইয়ের সেই লাক্সারি সোসাইটি তখন গভীর ঘুমে। বিক্রম 2 হাতে ভারী ব্যাগ টানছিল। নিহারিকা এক হাতে আদিতিকে কাঁধে নিয়েছিল আর অন্য হাতে আর্যকে টানছিল। সিকিউরিটি গার্ড তাদের দিকে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্যের নজরে তাকিয়েছিল। গতকাল পর্যন্ত এই গার্ডকেই নিহারিকা "এই আদিকে আয়"
বলে তাচ্ছিল্য করে ডাকত, আজ সেই গার্ডই তাদের পালিয়ে যাওয়ার মজা দেখছিল। কোনো মতে তারা সোসাইটির বাইরে বের হল। সেখান থেকে একটা রিকশা ধরে তারা চেন্নাইয়ের মেজেস্টিক বাসস্ট্যান্ডে এলো। সেই নোংরা, ভিড়ে ঠাসা আর আবর্জনায় ভরা বাসস্ট্যান্ড, যেখানে বসার মতো একটা ভালো বেঞ্চও ছিল না। নিহারিকা যে কালকেই ৮৫,০০০ টাকার কেনাকাটা করেছিল, সে আজ এক নোংরা বেঞ্চে নিজের বাচ্চাদের জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদছিল। বিক্রম এসটি বাসের টিকিট কাটল। নাগপুর যাওয়ার সেই সাধারণ, স্লিপারবিহীন লাল রঙের বাসটার মতো বাসটাতে তারা উঠল। বাস ছাড়ল আর বিক্রম চোখ বুজে ফেলল। সে এখন বুঝতে পেরেছিল যে মার ভালোবাসা আর সরলতাকে সে আবর্জনা মনে করে ফেলে দিয়েছিল, সেই মা মাত্র দুদিনে তার কী অবস্থা করে ছেড়েছে। রবিবার সকাল নাগপুরের সবসময়ের মতোই এক মনোরম আর শান্ত সকাল নামল। ধানতলির রাস্তায় মর্নিং ওয়াকে যাওয়া লোকজনের আর টাটকা দুধ, খবরের কাগজ আনার ভিড় শুরু হয়েছিল। কিন্তু সোয়ার গেট থেকে ধানতলির দিকে আসা একটা রিকশায় যেন কোনো এক ভয়ঙ্কর ঝড়ের নিস্তব্ধতা জমেছিল। রাতভর এসটি বাসের সেই লাল কামরায় ধাক্কাধাক্কি আর কষ্ট সহ্য করে বিক্রম, নিহারিকা আর তাদের 2 সন্তান নাগপুর পৌঁছাল। গতকাল পর্যন্ত চেন্নাইয়ের লাক্সারি মলে লক্ষ লক্ষ টাকা ওড়ানো এই দম্পতি আজ আক্ষরিক অর্থেই রাস্তার ভিখারির মতো দেখাচ্ছিল। নিহারিকার চুল উস্কোখুস্কো হয়েছিল, মুখের মেকআপ ঘাম আর ধুলোয় কালো হয়ে গিয়েছিল, আর চোখের নিচে রাতভর না ঘুমানোর কারণে কালো দাগ পড়ে গিয়েছিল। বিক্রমের অবস্থা তো তার চেয়েও খারাপ ছিল। কালকের পরা সেই দামি ডিজাইনার শার্ট এখন কুঁচকে গিয়েছিল, তার উপর এসটি বাসের সিটের ধুলো জমেছিল, আর তার মুখটা এক অপরাধীর মতো শুকিয়ে গিয়েছিল। আর্য আর আদিতি, এই দুটো কচি প্রাণ, খিদে আর ভ্রমণের চাপে শুকিয়ে গিয়েছিল। রিকশা ধানতলির সেই প্রশস্ত পাটিল প্রাসাদের সামনে এসে থামল। পকেটে পড়ে থাকা শেষ কয়েকটা টাকা রিকশাওয়ালাকে দিয়ে বিক্রম আর নিহারিকা ব্যাগ টানতে টানতে বাংলোর বড় লোহার গেটের কাছে এলো। এটা সেই গেট যেখান থেকে কিছুদিন আগে তারা অত্যন্ত অহংকারের সাথে আর মাকে না জানিয়ে পালিয়ে গিয়েছিল। বিক্রম একটা দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে বাড়ি এলাম আমরা। এই বিড়বিড় করে সে পকেট থেকে গেটের পুরনো চাবি বের করল এবং তা তালায় লাগাল। সে চাবি ঘোরানোর চেষ্টা করল, কিন্তু চাবি ঘুরলই না। সে আবারও জোর দিয়ে চেষ্টা করল, কিন্তু ফল শূন্য। তার চোখ কপালে উঠল। সে ভালো করে তাকিয়ে দেখল যে গেটের পুরনো তালা সেখানে ছিলই না, সেখানে একটা নতুন, অত্যন্ত মজবুত পিতলের তালা লাগানো হয়েছিল। কি হয়ে গেছে? খোলো না তাড়াতাড়ি, বাচ্চারা খিদে কাতর হয়ে পড়েছে, লোক আমাদের দিকে তাকাচ্ছে। নেহারিকা খিতখিত করে বলল। তালা, মা তালা বদলে দিয়েছে নেহারিকা, আমার চাবি লাগছে না। বিক্রমের গলা এখন কান্নায় বুঝে আসছিল। তার পায়ের তলার মাটি যেন আবারও একবার কেঁপে উঠল। এটা শোনা মাত্রই নিহারিকার ধৈর্য পুরোপুরি টুটে গেল। কাল থেকে হওয়া অপমান, বাসের সেই ভয়াবহ যাত্রা আর এখনই বন্ধ গেট, তার গায়ে যেন রাগের ভূত ভর করল। সে সেই লোহার গেটটাকে দুহাতে জোরে ধাক্কা দিতে শুরু করল। মা, ও মা, দরজা খোলো! নিহারিকা রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছিল। কি নাটক লাগিয়েছ বুড়ো বয়সে? আমাদের ভেতরে নাও, বাচ্চারা এখানে বাইরে কাঁদছে। তার গলার আওয়াজ এতটাই কর্কশ ছিল যে সকালের নিস্তব্ধতায় পুরো গলি কেঁপে উঠল। আশেপাশের বাংলোর লোকেরা নিজ নিজ গ্যালারি থেকে উকি দিয়ে দেখতে লাগল। পাটিলদের বউ রাস্তায় দাঁড়িয়ে তামাশা করছিল। কিছুক্ষণ পর বাংলোর সেই বড় খোদাই করা কাঠের দরজাটা খুলল। ললিতা দেবী অত্যন্ত শান্ত পায়ে বাইরে এলেন। তার পরনে বরাবরের মতোই ইস্ত্রি করা একটা শাড়ি ছিল, আর মুখে এমন এক নির্বিকার ভাব ছিল যা দেখে যে কারুর গায়ে কাঁটা দেবে। তার হাঁটা চলার মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না। তিনি ধীরে ধীরে হেঁটে এলেন আর গেটের ভেতরের দিকে এসে দাঁড়ালেন। তার আর বিক্রমের মধ্যে এখন সেই মজবুত লোহার গেট। মা, দেখছ কি? দরজা খোলো তাড়াতাড়ি, রাত থেকে আমরা কিছু খাইনি, আর এই তালা কেন বদলেছ তুমি? বিক্রম গেটের শিক ধরে মিনতি করে বলল। ললিতা দেবী তাদের দিকে অত্যন্ত ঠান্ডা আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার গলায় পাথরের মতো দৃঢ়তা ছিল। কারণ এই বাড়িটা এখন আর তোমাদের নয়। মানে কি আমাদের নয়? নিহারিকা গেটের বাইরে থেকে চিৎকার করে উঠল। তার সেই মিথ্যে রাগ আর উদ্ধত্ত এখনও কমেনি। এটা আমার স্বামীর বাড়ি, আপনার বাবার নয়। আপনি কি আমাদের বাড়ি থেকে বের করে দেবেন? কাল থেকে আমাদের যা ক্ষতি করেছেন আপনারা, গাড়ি নিয়ে গেছেন, আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, সব সহ্য করেছি আমি, কিন্তু এখন আর নয়। চুপচাপ গেট খুলুন, না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকব। ললিতা দেবীর মুখে একটা আবছা উপহাসের হাসি ফুটে উঠল।
পুলিশকে নিশ্চয়ই ডাক নিহারিকা, উল্টে তুই আমার কষ্টই বাঁচিয়ে দিবি। কাল চেন্নাই থেকে কেউ একজন আমার প্রাইভেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে 50 লক্ষ টাকা চুরির চেষ্টা করেছে। আমার ছেলে যখন নাগপুর থেকে গিয়েছিল তখন সে কৃতজ্ঞ ছিল, কিন্তু কাল সে একজন চোর আর সাইবার ক্রিমিনাল হয়ে গেছে। সাইবার সেলের কমপ্লেন ড্রাফট করে অ্যাডভোকেট মোড়ের টেবিলে তৈরি আছে, শুধু আমার সই বাকি। বলো পুলিশকে, দেখি কাকে ভেতরে ঢোকায় ওরা। এটা শোনামাত্রই বিক্রমের মুখের সমস্ত রক্ত শুষে গেল। সে মাটিতেই হাঁটু গেড়ে বসে পড়ল। সেই 50 লক্ষ টাকার চুরির চেষ্টা যে মা বুঝে ফেলেছেন, এটা সে ভাবতেও পারেনি। এখন তার কাছে বাঁচার কোনো পথ ছিল না। মা, আমাকে ক্ষমা করো, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি চেন্নাইয়ে থাকতে চাই না, আমরা সব ছেড়ে চলে এসেছি মা। পকেটে একটা টাকাও নেই, প্লিজ আমাদের ভেতরে নাও মা, প্লিজ। বিক্রম এখন ছোট বাচ্চার মতো হাপুস নয়নে কাঁদছিল। কিন্তু ললিতা পাটিল এখন আর গলে যাওয়ার মতো মানুষ ছিলেন না। আমার বাড়িতে চোর আর প্রতারকদের জায়গা নেই। তোমরা আমার পিঠে ছুরি মেরেছ। পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার করে আমার নামেই লোন নিতে গিয়েছিলে। আর নিহারিকা, তুই আমাকে জিজ্ঞেস করছিস এটা আমার স্বামীর বাড়ি কিনা? হ্যাঁ, এটা আমার স্বামীর বানানো বাড়ি, তোর স্বামীর নয়। আমার স্বামীর আর আমার সম্পত্তি এটা। তোমরা শুধু পরের ধনে পোদ্দারি করতে জানো। এই মা তোমাদের সব দিয়েছিল, কিন্তু তোমরা তাকে ডাস্টবিনে ফেলে দিলে। আর যে সেই সোয়েটার, দীপাবলির সেই খাবার যখন তুই ডাস্টবিনে ফেলেছিলি নিহারিকা, তখনই এই বাড়ির দরজা তোমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। নিহারিকার গলা এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ফ্ল্যাটের সেই আবর্জনার কথা মা দেখে ফেলেছেন শুনে তার মনে হচ্ছিল যেন মাটি ফাঁক হয়ে তাকে ভেতরে নিয়ে নেয়। ঠিক তখনই গিটের বাইরে থেকে একটা অত্যন্ত কাতর আর ক্ষীণ কণ্ঠ শোনা গেল। ঠাকুমা, ঠাকুমা, আমার খুব খুব খিদে পেয়েছে, আমার ঘুম পাচ্ছে ঠাকুমা। আদিতি আর আর্য গেটের শিকের ফাঁক দিয়ে তাদের ছোট ছোট হাত ভেতরে বাড়িয়ে কাঁদছিল। সেই শুকিয়ে যাওয়া মুখগুলো দেখে ললিতা দেবীর কলিজা মোচড় দিয়ে উঠল। রাগ বিক্রম আর নিহারিকার উপর ছিল, কিন্তু এই ছোট প্রাণগুলোর ওপর নয়। তাদের মা বাবা নালায়েক হয়েছে বলে এই বাচ্চাদের কেন রাস্তায় মরতে দেবেন? ললিতা দেবীর মুখটা একটু নরম হল। তিনি আঁচলে বেঁধে রাখা চাবিটা বের করলেন। বিক্রমের চোখে আশার আলো দেখা গেল। ললিতা দেবী তালা খুললেন। গেট মাত্র 2.5-3 ফুট খুলল। আর্য, আদিতি, এসো সোনামণিরা, ঠাকুমা তোমাদের জন্য গরম গরম পোলাও বানিয়েছে। ললিতা দেবী অত্যন্ত মায়ার সাথে বাচ্চাদের ডাকলেন। বাচ্চারা দৌড়ে গেটের ভেতরে ঢুকে গেল আর ললিতা দেবীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ললিতা দেবী তাদের পিঠে হাত বুলিয়ে আদর করলেন। বিক্রম আর নিহারিকা এই সুযোগে ভেতরে ঢোকার চেষ্টা করল। নিহারিকা গেটে ধাক্কা দিয়ে ভেতরে পা বাড়াল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ললিতা দেবী হাত বাড়িয়ে গেটে এমন এক ধাক্কা দিলেন যে নিহারিকা ওখানেই থমকে গেল। ললিতা দেবীর চোখ এখন বাঘিনীর মতো লাল হয়ে গিয়েছিল। এক পা, শুধু এক পা যদি এই গেটের ভেতরে রাখো নিহারিকা, তবে মনে রেখো এই মুহূর্তেই পুলিশকে ফোন করব আর এই 50 লক্ষ টাকার নন বেলেবল ফ্রড কেসে তোমাদের দুজনের হাতে হাত করা পড়বে। তোমাদের জামিনের জন্য কোনো উকিলও দাঁড়াবে না। পেছনে হটো। তার গলার আওয়াজ বাজ পড়ার মতো শোনাল। নিহারিকা আর বিক্রম ভয়ে দুপা পিছিয়ে গেল। তাদের চোখের সামনেই ললিতা দেবী সেই ভারী লোহার গেট অত্যন্ত নির্দয়ভাবে তাদের মুখের ওপর টেনে দিলেন। ক্যাচ করে একটা আওয়াজ হল আর তিনি গেটে আবার সেই মজবুত তালা লাগিয়ে দিলেন। মা তার নিজের ছেলেকে রাস্তায় ফেলে নিজের বাড়ির দরজা বন্ধ করে দিলেন। বিক্রম আর নিহারিকা এখন গেটের বাইরে রাস্তার ধুলোয় একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে দাঁড়িয়ে থাকল। আজ তাদের অহংকার, তাদের সম্পত্তি, তাদের দেমাক সব কিছু সেই বন্ধ দরজার বাইরে আবর্জনার মতো পড়েছিল। কর্মফলের সবচেয়ে বড় আর ভয়াবহ ধাক্কাটা আজ তাদের মুখে লেগেছিল। লোহার গেটের সেই আওয়াজ বিক্রমের কানে ফাঁসির দড়ির মতো বাজতে থাকল। সামনের সেই রাজকীয় কাঠের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। ভেতরে তার সন্তানরা ছিল, তার শৈশব যে বাড়িতে কেটেছিল সেই বাড়িটা ছিল, আর তার চেয়েও বড় কথা, তার জন্মদাত্রী মা ছিলেন, যার ভালোবাসাকে সে টাকার আর অহংকারের মোহে পায়ের তলায় মারিয়েছিল। বিক্রম ওখানেই সেই তপ্ত ফুটপাথে হাঁটু গেড়ে বসে পড়ল। নিজের 2 হাত মাথায় রেখে সে ছোট বাচ্চার মতো ফুপিয়ে কাঁদতে লাগল। আশেপাশের বাংলোর ওয়াচম্যান, রাস্তা দিয়ে আসা যাওয়া করা মানুষ, আর কাল পর্যন্ত যাদের সামনে সে আমি আমেরিকা থেকে এসেছি, চেন্নাইয়ে সেটেলড বলে দেমাক দেখাত, সেই প্রতিবেশীরা আজ সবাই তার এই ভিখারির মতো অবস্থা হাঁ করে দেখছিল। নিহারিকার অবস্থা আরও করুণ। যার গায়ে কাল পর্যন্ত লাখ টাকার গয়না আর ডিজাইনার পোশাক থাকত, সে আজ ধুলো মাখা দুমড়ানো মোচড়ানো কাপড়ে গেটে পিঠ ঠেকিয়ে শূন্য হয়ে বসেছিল।
তার চোখের জলও এখন শুকিয়ে গেছে। 15-20 মিনিট এভাবেই কেটে গেল। রোদের তাপ বাড়ছিল। এমন সময় গেটের ভেতর থেকে আবারও পায়ের শব্দ পাওয়া গেল। বিক্রম আশা নিয়ে মুখ তুলে তাকাল। ললিতা দেবী আবারও গেটের কাছে এসেছিলেন। তার মুখে এখন রাগ ছিল না, বরং তিনি একজন বিচারকের মতো অত্যন্ত কঠোর আর স্থির ছিলেন। এবার তিনি গেট খুললেন না, বরং গেটের 2 শিকের মাঝখান দিয়ে একটা খয়েরি রঙের মোটা ফাইল আর একটা কলম বিক্রমের দিকে বাড়িয়ে দিলেন। কেঁদে কিছু হবে না বিক্রম, তোর মায়া কান্না দেখে গলে যাওয়ার মতো সেই পুরনো বোকা ললিতা এখন আর বেঁচে নেই। এই নে, আর পড়ে দেখ। ললিতা দেবীর গলা বরফের মতো ঠান্ডা ছিল। বিক্রম কাঁপতে কাঁপতে সেই ফাইলটা খুলল। তাতে অ্যাডভোকেট মোরের তৈরি করা একটা আইনি চুক্তিপত্র ছিল। প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল, ডিড অফ রিলিংকুইশমেন্ট অ্যান্ড কাস্টাডি এগ্রিমেন্ট, সম্পত্তি ত্যাগ ও সন্তানদের অভিভাবকত্ব সংক্রান্ত চুক্তি। কি আছে এটাতে মা? বিক্রমের গলা কাঁপছিল। তোর কর্মের হিসাব। ললিতা দেবীর চোখ স্থির ছিল। এতে 3টে শর্ত আছে, আর সেগুলো তোকে বিনা শর্তে মেনে নিতেই হবে। প্রথম শর্ত, এই মুহূর্তে তুই আর তোর স্ত্রী এই পাটিল পরিবারের সমস্ত সম্পত্তি, এই বাংলো আর কোম্পানির সমস্ত শেয়ারের ওপর থেকে তোমাদের আইনি অধিকার চিরতরে ছেড়ে দিচ্ছ। তোমরা স্বেচ্ছায় এই ত্যাগপত্রে সই করছ। আমার স্বামীর আর আমার রক্ত পানি করা উপার্জনের ওপর এখন থেকে তোমাদের 1 টাকারও অধিকার থাকবে না। দ্বিতীয় শর্ত, আর্য আর অদিতি, আমার নাতিনাতনিরা, যতদিন না তোমরা দুজনে নিজেদের যোগ্যতায় কারো সাহায্য ছাড়া চাকরি করছ আর সম্মানের সাথে বাঁচার যোগ্যতা প্রমাণ করছ, ততদিন বাচ্চারা আমার কাছেই থাকবে, এই বাড়িতেই থাকবে। তোমাদের মতো জুয়ারি, প্রতারক আর মিথ্যেবাদী মা বাবার সাথে রাস্তায় ধাক্কা খেতে আমি আমার নাতিনাতনিদের ছাড়ব না। বাচ্চাদের কথা উঠতেই নিহারিকার শরীরে যেন হঠাৎ জোর ফিরে এলো। সে ছটপট করে উঠে দাঁড়াল আর গেটের কাছে এসে বলল, না, এটা কখনোই সম্ভব নয়। বাচ্চারা আমার, আপনি তাদের আমার থেকে কেড়ে নিতে পারেন না। আমি কোর্টে যাব, পুলিশে যাব। যা, এক্ষুনি যা। নিহারিকার চোখের দিকে তাকিয়ে এমন এক ধমক দিলেন যে নিহারিকার মুখ বন্ধ হয়ে গেল। কোন মুখে কোর্টে যাবি নিহারিকা? কি বলবি বিচারককে? যে তোর কাছে থাকার মতো ঘর নেই, পকেটে টাকা নেই, আর মলে ক্রেডিট কার্ড ডিক্লাইন হওয়ার পর তুই বাচ্চাদের সামনেই অপমানিত হয়ে পালিয়ে এসেছিস? যে মায়ের কাছে নিজের বাচ্চাদের খাওয়ানোর মতো 2 টাকা নেই, কোন কোর্ট তাকে বাচ্চাদের অধিকার দেবে? আর তুই পুলিশের কথা বলছিস না? তবে আমার 3য় শর্তটাও মন দিয়ে শোন। ললিতা দেবী এবার বিক্রমের দিকে ঘুরলেন। বিক্রম, এটা আমার 3য় আর শেষ শর্ত। যদি তুই এই কাগজে এখনই সই না করিস, তবে অ্যাডভোকেট মোরের টেবিলে তোর সেই 50 লক্ষ টাকার সাইবার চুরি আর আমার পাওয়ার অফ অ্যাটর্নি জাল করার এফআইআর তৈরি আছে, শুধু একটা ফোনের অপেক্ষা। তুই সই না করলে আগামী 10 মিনিটের মধ্যে পুলিশের গাড়ি এই গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে, আর তোমরা দুজনে সরাসরি জেল খাটবে। সেখানে তোমরা তোমাদের বাচ্চা তো দূরের কথা, সূর্যের আলোও দেখতে পাবে না। এখন ঠিক কর, সই করবি নাকি জেলে যাবি? বিক্রমের পায়ের নিচের মাটি এখন পুরোপুরি সরে গেছে। মা তাকে 4 দিক থেকে এমন এক গোলকধাঁধায় আটকে ফেলেছেন যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। তার অবস্থা এখন ডানা কাটা পাখির মতো। সে নিহারিকার দিকে তাকাল। সেও এখন পুরোপুরি ভেঙে পড়েছে। জেলের ভয়ে সে সিটিয়ে গেছে। বিক্রম হাতের কলমটা খুলল। তার হাত এতটাই কাঁপছিল যে সে কলমটা ঠিকমতো ধরতেও পারছিল না। তার চোখের জল সেই আইনি কাগজের উপর টপ টপ করে পড়ছিল। যে হাতে কাল পর্যন্ত সে লাখ লাখ টাকার চুক্তিতে সই করত, আজ সেই হাতেই নিজেকে রাস্তার ভিখারি ঘোষণা করার কাগজে সই করছিল। সে একে একে সব পাতায় সই করল। নিহারিকাও কাঁদতে কাঁদতে সাক্ষী হিসাবে সই করল। ললিতা দেবী গেটের শিকের মাঝখান থেকে সেই ফাইলটা ফেরত নিলেন। ফাইলটা হাতে নেওয়ার সময় তার মুখে একজন বিজয়ীর তেজ ছিল। তিনি ফাইলটা ভালো করে পরীক্ষা করলেন আর তারপর নিজের শাড়ির আঁচল থেকে একটা সাধারণ পিতলের চাবি বের করে সেটা গেটের বাইরে বিক্রমের গায়ে ছুঁড়ে দিলেন। এই নে চাবি। ললিতা দেবী অত্যন্ত শান্ত গলায় বললেন। সিংহগড় রোডের সেই পুরনো আনন্দবিহার সোসাইটির ফ্ল্যাটের চাবি ওটা। ওটা আমাদেরই একটা পুরনো 1 BHK ফ্ল্যাট। সেখানে লিফট নেই, কোনো বিলাসবহুল আসবাবপত্রও নেই, শুধু 4টে দেওয়াল আর একটা ফ্যান আছে। আজ থেকে ওটাই তোমাদের নতুন বাড়ি। এই নাগপুরে তোমাদের যাতে রাস্তায় শুটে না হয়, এটাই একজন মায়ের শেষ দয়া বলে ধরে নে। কিন্তু মনে রাখিস, ওই বাড়ির লাইট বিল আর মেন্টেন্যান্স আমি শুধু আগামী 6 মাস দেব, শুধু 6 মাস। বিক্রম আর নিহারিকা অবাক হয়ে শুনছিল। এই 6 মাসে তোমাদের যা করার করো,
যেখানে খুশি গিয়ে সামান্য কেরানির চাকরি করো, চাইলে মানুষের থালাবাসন মাজো অথবা টিফিন পৌঁছে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যদি 6 মাসে তোমরা নিজেদের পায়ে দাঁড়াতে না পারো, যদি নিজেদের ঘামের পয়সা রোজগার করতে না শেখো, তবে 7 নম্বর মাসের 1 তারিখে তোমাদের ওই বাড়ি থেকেও বের করে দেওয়া হবে। আর হ্যাঁ, যতদিন না তোমরা সৎভাবে বেঁচে আমাকে দেখাচ্ছ, ততদিন আমার নাতনি-নাতনিদের ছায়াও তোমরা দেখতে পাবে না। গেট আউট। মা তার নিজের ছেলের অহংকার কিভাবে পায়ের তলায় পিষে দিলেন, এটা ছিল তার এক ভয়াবহ এবং রোমহর্ষক দৃশ্য। যে বিক্রম কাল পর্যন্ত আমার মায়ের থাকার দরকার নেই বলে দেমাগ দেখাতো, সে আজ একটা পুরনো 1 BHK ফ্ল্যাটের চাবির জন্য মায়ের দরজায় ভিখারির মতো দাঁড়িয়ে থাকল। ললিতা পাটিল ঘুরে দাঁড়ালেন। তিনি একবারও পেছনে ফিরে তাকালেন না। তার পায়ের দীর্ঘ শব্দের সাথে সেই বড় কাঠের দরজাটা আবারও বন্ধ হয়ে গেল। বাইরে বিক্রমের হাতে এখন শুধু একটা পুরনো চাবি, আর সামনে দাঁড়িয়েছিল তার ধ্বংস হয়ে যাওয়া ভবিষ্যৎ। তার কর্ম তাকে ঠিক সেই জায়গায় এনে আছাড় মেরেছিল যেখান থেকে শুরু করার সাহসও এখন তার মধ্যে অবশিষ্ট ছিল না। সময় কারো জন্যে থেমে থাকে না। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। ধানতলির সেই প্রশস্ত পাটিল বাড়িতে আজ আবার সেই পুরনো মধুর প্রাণচঞ্চলতা ফিরে এসেছিল। উঠোনে আর্য আর আদিতির লুকোচুরি চলছিল। তাদের খিলখিল হাসির আওয়াজে বাড়ির প্রাণহীন দেওয়ালেও যেন প্রাণ ফিরে এসেছিল। রান্নাঘরে ললিতা দেবী রান্না করছিলেন। আজ তিনি নাতি-নাতনিদের পছন্দের লুচি, ভাজি আর শ্রীখণ্ড তৈরি করেছিলেন। ফোড়নের চমৎকার গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়েছিল। ললিতা দেবীর মুখে আজ এক অন্যরকম প্রশান্তি ছিল। ঠিক তখনই বাইরের প্রধান লোহার গেটের বেল বেজে উঠল। টিং টং! ঠাকুমা, আমি দেখছি কে এসেছে। আর্য দৌড়ে গেটের দিকে গেল। কিছুক্ষণ পরেই সে ভেতরে এলো। ঠাকুমা, মা বাবা এসেছে। ললিতা দেবী গ্যাসের আঁচ কমিয়ে দিলেন। আঁচল দিয়ে হাত মুছে তিনি ধীরে ধীরে বাইরে এলেন। তিনি গেট খুললেন। সামনে দাঁড়িয়ে থাকা দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য ওনার বুকের ধুকফুকানি বেড়ে গেল, কিন্তু তিনি তার মুখের ভাব বদলাতে দিলেন না। সামনে দাঁড়িয়েছিল ওনাদের ছেলে বিক্রম আর বৌমা নিহারিকা, কিন্তু তারা সেই বিক্রম নিহারিকা ছিল না যারা লাখ টাকার গাড়িতে ঘুরত আর ব্র্যান্ডেড পোশাক ছাড়া বাইরে বের হতো না। আজ বিক্রমের গায়ে একটা সাধারণ ফ্যাকাশে রঙের সুতির শার্ট আর একটা পুরনো প্যান্ট ছিল। তার চুলগুলো অবিন্যস্ত ছিল আর রোদে ঘুরে ঘুরে তার মুখটা কালো হয়ে গিয়েছিল। তার পায়ে দামি জুতো নয়, বরং একটা সাধারণ চামড়ার চটি ছিল। নিহারিকার অবস্থাও তেমনই ছিল। যার গায়ে কাল পর্যন্ত লাখ টাকার গয়না থাকত, তার গলায় আজ কিছুই নেই। গলায় ছিল শুধু একটি সাধারণ মঙ্গলসূত্রের মালা। সে পরেছিল একটি অতি সাধারণ সুতির শাড়ি। হাতে মেহেন্দি বা দামি আংটি ছিল না, বরং কাজের চাপে আর রোদে পুড়ে যাওয়া কালো দাগ ছিল। এই পরিবর্তন শুধু বাইরের ছিল না, এই পরিবর্তন কর্ম, পরিস্থিতি এবং এক মায়ের কঠোর সিদ্ধান্তের ফলে এসেছিল। ললিতা দেবী তাদের ভেতরে আসার ইশারা করলেন। দুজনেই খুব সংকোচের সাথে মাথা নিচু করে ঘরে এলো। ঘরে পা রাখা মাত্রই বিক্রম আর নিহারিকা একসাথে নিচু হয়ে ললিতা দেবীর পা জড়িয়ে ধরল। তাদের চোখ জলে ভরে গিয়েছিল। এতে কোনো ছলনা ছিল না, বরং এটি ছিল এক প্রকৃত অনুশোচনার সাক্ষী। ওঠো, ভেতরে এসো, ললিতা দেবী শান্তভাবে বললেন এবং সোফায় গিয়ে বসলেন। নিহারিকা তার হাতে থাকা একটি কাপড়ের ব্যাগ খুলল। সেখান থেকে সে একটি ছোট স্টিলের ডাব্বা বের করল এবং কাঁপা কাঁপা হাতে ললিতা দেবীর সামনে টিপয়ের উপর রাখল। মা, আমি কাল রাতে নিজের হাতে আপনার জন্য শিরা বানিয়েছি। নিহারিকার গলা কাঁপছিল। ললিতা দেবী সেই ডাব্বার দিকে তাকালেন। নিহারিকা হঠাৎ ললিতা দেবীর পায়ের কাছে মাটিতেই বসে পড়ল এবং দুঃখে কেঁদে উঠল। তার কত মাসের জমা করা দুঃখ আর অপরাধবোধ আজ চোখের জল হয়ে বেরিয়ে আসছিল। আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক বড় সাজা পেয়েছি। ফ্ল্যাটে থাকাকালীন আমি আপনার সেই ভালোবাসায় বোনা সোয়েটারটা আবর্জনায় ফেলে দিয়েছিলাম। আপনি ভালোবাসায় যে খাবার দিয়েছিলেন তা আমি নর্দমায় ফেলেছিলাম। মা, আজ আমি খাবারের প্রতিটি কণার দাম বুঝেছি। সিঙ্গর রোডের সেই ছোট ফ্ল্যাটে যেদিন প্রথম দিন খাওয়ার কিছু ছিল না, সেদিন আমার আপনার সেই ফেলে দেওয়া লাড্ডুগুলোর কথা মনে পড়ছিল আর আমি সারা রাত কেঁদেছিলাম। আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করুন। নিহারিকা আঁচল দিয়ে মুখ ঢেকে হাপুস নয়নে কাঁদছিল। ললিতা দেবীর চোখেও অজান্তে জল চলে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি নিহারিকার পিঠে আলতো করে হাত রাখলেন। কেঁদো না নিহারিকা, যতক্ষণ না মানুষ নিজের ভুল বুঝতে পারে ততক্ষণ সে কোনো কিছুর মূল্য বোঝে না। উঠে দাঁড়াও। বিক্রমও তখন চোখ মুছতে মুছতে দাঁড়িয়েছিল।
ললিতা দেবী তাকে সোফায় বসতে বললেন। হিসেব এনেছ? ললিতা দেবীর গলা এখন আর মায়ের মতো নয়, বরং একজন ফিনান্সিয়াল ম্যানেজারের মতো শোনাল। বিক্রম তখনই নিজের পকেট থেকে একটি ছোট পুরনো ডায়েরি বের করল এবং ললিতা দেবীর হাতে দিল। হ্যাঁ মা, এটা গত 6 মাসের পুরো হিসেব। আমি একটি লজিস্টিক কোম্পানিতে সাধারণ ক্লার্ক হিসেবে চাকরি করছি। দিনে 9 ঘন্টা কাজ করে মাসে 18,000 টাকা বেতন পাই। আর নিহারিকা ঘর চালাতে সাহায্য করার জন্য সিঙ্গার রোডের আশেপাশের পড়ুয়াদের জন্য টিফিন দেওয়ার ব্যবসা শুরু করেছে। রোজ সকালে উঠে ও 20 জনের জন্য খাবার বানায়, সেখান থেকে মাসে 12,000 টাকা আসে, মোট 30,000 টাকা। বিক্রম আরও বলতে লাগল, মা, এই 30,000 থেকে আমরা রেশন, কারেন্ট বিল আর বাসের পাস কিনি। গত 6 মাস আমরা হোটেলে খাইনি বা নতুন জামাকাপড় কিনিনি। প্রতিটি টাকা আমাদের পরিশ্রমের, আর আমরা প্রতি মাসে 5,000 টাকা করে জমিয়েছি। এই নিন। বিক্রম ডায়েরি থেকে কিছু নোট বের করল আর ললিতা দেবীর সামনে রাখল। এটা আপনার সেই ফ্ল্যাটের গত মাসের ভাড়া। এখন আমরা নিজেদের পায়ে দাঁড়িয়েছি, আমরা ভাড়া দিতে পারব। ললিতা দেবী সেই ডায়েরির সংখ্যাগুলোর দিকে আর সামনে রাখা সেই পরিশ্রমের টাকাগুলোর দিকে তাকালেন। বিক্রমের হাতের সেই কড়া পড়া দাগ আর নিহারিকার মুখের সেই সৎ ক্লান্তি দেখে ললিতা দেবীর হৃদয়ে এক অদ্ভুত তৃপ্তির ঝর্ণা বয়ে গেল। এই টাকার মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল না, কিন্তু এই টাকার মধ্যে ঘাম ছিল, সততা ছিল এবং সবচেয়ে বড় কথা স্বাভিমান ছিল। ললিতা দেবী সেই টাকাগুলো পাশে রাখলেন আর নিহারিকার আনা শিরার ডাব্বাটা খুললেন। তিনি 1 চামচ শিরা খেলেন। শিরা খুব সুন্দর হয়েছে নিহারিকা, তুই সত্যি অনেক কিছু শিখেছিস। এরপর ললিতা দেবী দীর্ঘশ্বাস নিলেন এবং বিক্রমের চোখের দিকে তাকিয়ে বললেন, বিক্রম, আমি আনন্দিত যে তুই এখন একজন মানুষ হিসাবে বাঁচতে শিখেছিস। যখন তুই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলি তখন তুই আমার ছেলে ছিলি না, তুই ছিলি অহংকারে মত্ত এক পুতুল। কিন্তু আজ তুই প্রকৃত অর্থে আমার ছেলে হয়েছিস। তিনি মনে মনে ভাবছিলেন, মায়ের ভালোবাসা মানে শুধু সন্তানকে প্রশ্রয় দেওয়া নয়, তার হাতে সব সুবিধা তুলে দেওয়া বা তার ভুলগুলো ঢেকে রাখা নয়। একজন প্রকৃত মায়ের ভালোবাসা কখনো কখনো কামারের মতো হতে হয়। লোহাকে সঠিক আকার দেওয়ার জন্য যেমন তাকে আগুনে পুড়িয়ে তার ওপর হাতুড়ির ঘা মারতে হয়, তেমনি সন্তানকে সঠিক পথে আনার জন্য মাকে মাঝে মাঝে কঠোর হতে হয়। যদি আমি 6 মাস আগে তোমাদের রাস্তায় না নামাতাম, তবে আজ তোমরা জীবনের মূল্য কখনোই বুঝতে পারতে না। আমার সেই কঠোরতা আমার রাগ ছিল না, বরং তোমাদের বাঁচানোর জন্য দেওয়া একটি তিতকুটে ওষুধের মাত্রা ছিল। মা, এখন কি আর্য আর আদিতিকে আমাদের সাথে বাড়ি নিয়ে যেতে পারি? বিক্রম অত্যন্ত কাতর গলায় জিজ্ঞেস করল। ললিতা দেবী হাসলেন। সিঙ্গর রোডের সেই ফ্ল্যাটটা খুব ছোট রে বাবা, ওখানে এই 2 ছানা খেলার জায়গা কোথায় পাবে? বিক্রমের মুখ আবার ভার হয়ে গেল, কিন্তু ললিতা দেবী আরও বললেন, আর তাছাড়া এই এত বড় বাড়িতে আমার একলা একদম মন টিকছে না। তোমাদের সেই সম্পত্তি ত্যাগের কাগজ আমি অনেক আগেই ছিঁড়ে ফেলে দিয়েছি। তোমরা আজ থেকে এই বাড়িতেই থাকবে, কিন্তু পাটিল কনসালটেন্সের মালিক হিসেবে নয়, এই বাড়ির সদস্য হিসেবে। বিক্রম, তোর লজিস্টিক কোম্পানির সেই চাকরিটা তুই ছাড়বি না, তোকে রোজ সকাল 9টার বাসে করেই কাজে যেতে হবে। আর নিহারিকা, তোর টিফিন ব্যবসা তুই এখান থেকেই চালিয়ে যেতে পারিস। এই বাড়ির মেইনটেনেন্স তোমরা তোমাদের পরিশ্রমের টাকা থেকেই করবে। রাজি? বিক্রম আর নিহারিকা কাঁদতে কাঁদতে সম্মতি জানাল। নিহারিকা এগিয়ে গিয়ে ললিতা দেবীকে শক্ত করে জড়িয়ে ধরল। আজ শাশুড়ি আর বৌমার সম্পর্কের দূরত্ব চিরতরে ঘুচে গেল। ললিতা দেবী আর্য আর আদিতিকে ডাক দিলেন, চলো বাচ্চারা, হাত ধুয়ে নাও, আজ মা বাবার সাথে সবাই মিলে একসাথে খেতে বসতে হবে। গরম গরম লুচি আর শ্রীখণ্ড তৈরি আছে। ধানতলির সেই পাটিল বাড়িতে আজ প্রকৃত অর্থে দীপাবলি পালিত হচ্ছিল। অহংকার হেরে গিয়েছিল আর সংস্কার জিতে গিয়েছিল। বন্ধুরা, আজকের পৃথিবীতে অনেক পরিবারেই এই পরিস্থিতি দেখতে পাওয়া যায়। ছেলেমেয়েরা বড় হওয়ার পর টাকা আর আধুনিকতার অহংকারে জন্মদাতা মা বাবাকে বোঝা মনে করতে শুরু করে, কিন্তু সন্তানরা ভুলে যায় যে গাছের ছায়ায় তারা ছোট থেকে বড় হয়েছে, সেই গাছের শিকড় কত গভীর আর মজবুত। মা বাবারও উচিত সন্তানের ভুলের ওপর সবসময় পর্দা না টেনে সময় এলে ললিতা দেবীর মতো শক্ত হয়ে তাদের বাস্তবের জ্ঞান দেওয়া। সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকুক, কিন্তু সেই ভালোবাসার চারপাশে শৃঙ্খলা আর স্বাভিমানের বেড়া থাকা ততটাই জরুরি।
সবশেষে পরিশ্রমের রুটি আর সততা এর চেয়ে বড় কোনো সম্পত্তি এই পৃথিবীতে নেই। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে এবং ললিতা দেবীর সিদ্ধান্ত সঠিক মনে হয় তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এমনই এক নতুন এবং অনুপ্রেরণামূলক গল্পের সাথে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।